আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথামেটিক্স আয়োজিত যে এবিবির ক্যাশ কোর্সে। আমরা আজকের ক্লাস আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আমরা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর অলরেডি একটা ক্লাস করছি। আমি কনফিডেন্ট যে আমাদের ফার্স্ট ক্লাসটা খুবই ভালো ছিল। সো আপনারা যারা মিস করছেন অবশ্যই রেকর্ডিংটা দেখবেন। এবং ওই ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করছি এবং খুব সহজভাবে আলোচনা করছি, গল্পের মতো একে ওকে আলোচনা করছি। আসলে ইকোনমিক্স জিনিসটা ওইরকম কঠিনও না। সো কঠিন যেহেতু না, সহজটা সহজভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি ওই ক্লাসটা ভালো লাগবে। ইভেন আজকের ক্লাসটা আমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং আজকের ক্লাসটাও খুব ফ্রুটফুল হবে। আজকের ক্লাস এবং নেক্সট আগামীকালের ক্লাস, তিনটা ক্লাস মিলে দেখবেন যে ইকোনমিক্সটা পুরো সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেছে আপনার। কারণ আমিও তো ফিল করি জিনিসগুলো, পড়াগুলা কতটুকু ক্যাপচার করতে পারতেছি, কতটুকু বুঝাইতে পারতেছি, প্রেজেন্টেশনটা কিরকম হচ্ছে আমিও কিন্তু ফিল করতে পারি যে কোয়ালিটিটা কোন লেভেলে আমি দিতে পারতেছি, কত সহজ করে প্রেজেন্ট করতে পারতেছি, বা পড়াগুলাকে আমি কত সহজ করে দিতে পারতেছি, এটা কিন্তু আমিও ফিল করি। কারণ আমিও তো পড়াশোনা করে আসছি। এক সময় আমাকেও কেউ মানে এই জিনিসগুলো আমি হয়তো অন্য কোথাও পড়ছি। সো এই কারণে যেটা বলবো যে আমরা দিনে দিনে কিন্তু আমরা ইমপ্রুভ করতেছি, ম্যাথামেটিক্স সাইড থেকে আর কি আমরা ইমপ্রুভ করতেছি। আমাদের জিনিসগুলা একটু প্রেজেন্টেবল করতেছি, কাভারেজটা ভালো হচ্ছে। আমাদের এখন ওই ওই কিছু মেকানিজম অ্যাপ্লাই করছে যে কাভারেজের ক্ষেত্রে। ওই মেকানিজমের বাইরে আসলে এক্সামিনার কোশ্চেন করার মতো কিছু কিছু পাবে না খুঁজে। মানে সে যেখান থেকে কোশ্চেন করতে চাক না কেন, আমাদের নোট থেকেই কোশ্চেন হবে। তো এটা একটা জিনিস। আর ক্লাসের মাধ্যমে তো আরো সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি, স্লাইড গুলো খুবই রিচ, কাভারেজ গুলো ভালো। এমন না যে আমি ধরেন স্লাইডে কিছু আনছি কিছু আনি নাই, ওরকমও না। আমার স্লাইডে দেখবেন প্রচুর কন্টেন্ট। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি। সো সব মিলিয়ে হয়তো আপনার আপনার প্রিপারেশন অনেক সুন্দর হবে। শুধু আপনি ম্যাথমেটিক্সের সাথে থাকেন। আমি যেভাবে যে ফ্লোতে যাচ্ছি, আমি ফ্রাইডে স্যাটারডে ক্লাস করাচ্ছি, গভর্নমেন্ট হলিডেতে ক্লাস করাচ্ছি। সো আমি আমি যে ফ্লোতে যাচ্ছি, আমি যেভাবে আগাচ্ছি, আপনি আমার সাথে শুধু তাল মিলাবেন। আপনি আমার ক্লাসটা করবেন, ক্লাস করার পরে ওই সপ্তাহে ওই সাবজেক্টটা পড়বেন, যে জিনিসগুলো পড়ছি এগুলো দেখবেন। যে কোথাও আটকায় গেলে আপনি ভিডিও রেকর্ডিংটা শুনতে পারেন, বই পড়তে পারেন, তারপরও ক্লিয়ার না হলে আপনি গুগল করতে পারেন। বাট ফ্লোটা যদি মেনটেন করতে পারেন, আমার সাথে যদি আগান, আপনি ম্যানেজমেন্টের সাথে যদি একটু ফ্লোটা মেনটেন করে চলেন, দেখবেন যে পরীক্ষার আগে সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেছে এবং পরীক্ষা হলে তো এগুলোই আসবে, আর বাইরে আসবে না। আর আরেকটা জিনিস, আপনি যখন একটা জিনিস বিশ্বাস করেন, আপনার প্রিপারেশন যদি ভালো হয়, আপনার জানার পরিধি যদি ভালো হয়, আপনি কোথাও আটকাবেন না। ব্যাংকিং ডিপ্লোমা তো আটকাবেই না, প্রমোশন পরীক্ষা বা অন্য কোথাও আটকাবেন না। ইভেন আপনার এই জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফের সাথে আমি মিলাই পড়াই অনেক সময়, তো রিয়েল লাইফেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, রিয়েল লাইফে অ্যাপ্লাই করে আপনার ইনভেস্টমেন্ট, আপনার পার্সোনাল ম্যানেজমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট, আপনার অন্য আদার্স কোনো ডিগ্রি, সব জায়গায় কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। সো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকের, যে আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর সেকেন্ড ক্লাস। আয়োজিত জেইবি আজকে আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর আমাদের ক্র্যাশ কোর্সের আজকে সেভেন্থ ক্লাস। আর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর এটা সেকেন্ড ক্লাস। তো আমরা আমরা সবাই জানি আমরা তিনটা সাব ক্লাসের মাধ্যমে আমাদের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর সবগুলো চ্যাপ্টার কভার করব। আমরা অলরেডি একটা ক্লাসের মাধ্যমে আমরা ফার্স্ট দুইটা চ্যাপ্টার কভার করছি। এই ইকোনমিক্স এর বেসিক জিনিসগুলো এখানে দেখার চেষ্টা করছি। এবং সেকেন্ড চ্যাপ্টারে ওই ক্লাসের গত ক্লাসের সেকেন্ড চ্যাপ্টারে আমরা বেসিক অফ মাইক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলছি। ওইখানে এখনো ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলিনি। ম্যাক্রো ইকোনমিক্স এর ইন্ডিকেটর, ম্যাক্রো ইকোনমিক্স এর কথা আলোচনাই যাই নাই আমরা। এই ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দুইটা চ্যাপ্টার কভার করব এবং খুব খুব ছোট দুইটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করবো। কারণ কি, আমি যদি আরেকটু অন্যভাবে বলি, না আমার প্রতিটা ক্লাস 100 স্লাইডের নিচে হয় না। বাট আজকে হলো নাম্বারটা হলো 77। সো এটা আমার জন্য একটা কমফোর্ট জোন, যে আমি যেহেতু 100 মোর দেন 100 স্লাইড কভার করি। সো 77 আমার জন্য একটা মানে কমফোর্ট একটা জোনের জায়গা। যে আমি আমি মানে আমার কাছে একটা কমফোর্ট ফিল করতেছি যে আমি খুব স্মুথলি শেষ করতে পারবো, কোনো তাড়াহুড়া থাকবে না, কোনো 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 শর্টেজ থাকবে না। আমরা একবারে ধীরে সুস্থে লিখে লিখে একে ওকে পুরো প্রত্যেকটা ইকোনমিক্সের প্রত্যেকটা জিনিস কভার করবো। তো আজকে চলুন চলুন শুরু করা যাক প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর আমাদের আজকের মডিউল সি, প্রোডাকশন এন্ড কস্ট। সো প্রোডাকশন এন্ড কস্টের প্রথম কোশ্চেন হলো আমার, হোয়াই মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ইনক্রিজ ইনিশিয়ালি। সো মার্জিনাল প্রোডাকশন, এমপিএল মানে হলো মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। সো আমার প্রথম কোশ্চেন, আমরা কনসেপচুয়াল কোশ্চেনে ঢুকে গেছি, এখানে আমাদের থিওরি সংজ্ঞা বা অন্য কিছুতে নাই। আমাকে শুরুতে প্রথম কোশ্চেনটাই হলো যে কেন মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ইনক্রিজ ইনিশিয়ালি। যে আমার কোনো একটা ইন্ডাস্ট্রিতে, অথবা কোনো একটা ফার্মে আমার 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 কি ধরেন 10 জন মানুষ কাজ করে। হ্যাঁ, সো 10 জনের জায়গায় যদি আমি 15 জন যদি এমপ্লয় করি, তাহলে ইনিশিয়ালি কি হবে, বলতেছে যে ইনিশিয়ালি আমার প্রোডাকশনটা বাড়বে। আমার আমার 10 জনের জায়গায় 15 জন করলে যে পরিমাণে প্রোডাকশন আসবে, 20 জন করলে তার বেশি হচ্ছে। তার পরবর্তী একটা সময় গিয়ে আমার ডিক্রিজিং হবে। এবং আমি যদি 50 জন বা 40 জন আমি যদি এমপ্লয় করি, একবারে নেগেটিভে চলে যাবে। কারণ আসলে ওই ইন্ডাস্ট্রিতে এতজন মানুষ কাজ করার মতো স্পেস নাই, মেশিন নাই, যার কারণে হ্যাপাজার্ড হয়ে যাবে। সো আমার একটা পর্যায়ে ডিক্রিজিং হবে। সো এখানে কোশ্চেনটা হল, হয় এমপিএল ইনক্রিজ ইনিশিয়ালি, কেন শুরুতে
মানে ইনক্রিজ করে, ঠিক আছে। শুরুতে ইনক্রিজ করে কেন? স্পেশালাইজেশনের জন্য। শুরুতে ইনক্রিজ করে কেন? স্পেশালাইজেশনের জন্য। এটা হলো অ্যান্সার এক কথায়। স্পেশালাইজেশন জিনিসটা কি? আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, আমরা আমরা অনেকেই জানি এই জিনিসটা, যে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু যে যে বুতামটা লাগাচ্ছে সে কিন্তু বুতামই লাগাচ্ছে। যে ধরেন আপনি হাতের আপনার ধরেন কলার যে যে সেলাই করতেছে, এক শুধু কলারই সেলাই করতেছে। তো একটা শার্ট কি করে 20 জনের হাত হয়ে তারপরে গিয়ে এটা পূর্ণাঙ্গ রূপ পায়। আমি বুঝাইতে পারছি? ধরেন একটা শার্ট তো ছিল, একটা ফেব্রিক্স ছিল, ফেব্রিক্সটাকে শার্টে রূপান্তর করার জন্য এখানে 20টা টেবিল হয়ে যায় আর কি। যে যে জিনিস যে যেটা করে শুধু ওইটাই করে, ওই পার্টটুকুই করে, পাস করে দেয় পরের টেবিলে। এভাবে আমার 20টা টেবিল পরে গিয়ে একটা পূর্ণাঙ্গ শার্টে রূপান্তরিত হয়। ঠিক আছে। তো এতে সুবিধা কি? কারণ যে বুতাম লাগাচ্ছে সে শুধু বুতামই লাগাচ্ছে, তার মানে কাজের এটা স্পেশালাইজেশন আসে। হ্যাঁ, আমার আমার ডিভিশন অফ ওয়ার্ক যখন থাকে, আমার আমার কাজের যখন আমি কাজগুলো যখন ডিভাইড করে দিই, তখন আমার ইফিসিয়েন্সি আসে এবং আমার স্কেল বেড়ে যায় আর কি। যে আমার একজন ব্যক্তি যদি আমার পুরো 7টা সেলাই, আপনি দেখবেন যে মহল্লার যে এলাকা, আপনার যে এলাকাতে যে টেলার্স গুলো আছে, ওইখানে কিন্তু একজন ব্যক্তি পুরো 7টাকে বানায়। তো তার কিন্তু অনেক টাইম দরকার হয়, 2 ঘন্টা 3 ঘন্টা দরকার হয় একটা শার্ট, পুরা একটা শার্ট বানানোর জন্য। বাট আমার এই যদি গার্মেন্টসে প্রডিউস করে, গার্মেন্টসে প্রডিউস করলে যেহেতু আমার যে 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 কাজটা করতেছে শুধু সেই কাজটাই করতেছে, যার কারণে মাল্টিপ্লাই হয়ে যায়। 3 ঘন্টায় 20 জন যদি ধরেন, 3 ঘন্টায় 20 জন নর্মালি আপনার এলাকার টেলার্সে 20টা শার্ট বানাইতে পারে, বাট গার্মেন্টস এটা মাল্টিপ্লাই হয়ে যায়, 10 মাল্টিপ্লাই হয়ে যায়। বাই ধরেন 20 জনে হয়তো 200 শার্ট বানাইতে পারে। সো এটা হলো এই কারণে কি হয়, আমি আর কি যে ইনিশিয়ালি আমার ইনক্রিজ করে, হ্যাঁ ইনিশিয়ালি ইনক্রিজ করে, একটু কি মনে রাখেন। পরবর্তীতে আমরা গ্রাফের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখাবো যে আসলে মার্জিনাল প্রোডাকশন অফ লেবার আমার ইনিশিয়ালি ইনক্রিজ করে, তারপর আমার আমার ডিক্রিজিং রেট ইনক্রিজ করে, তারপর হলো নেগেটিভে চলে যায়। ঠিক আছে, ওইটা আমরা পরবর্তীতে দেখবো। সো আমার ইনক্রিজিং রিজন টু স্কেল, এটা কেন? বেটার ইউটিলাইজেশন অফ রিসোর্স। আমার ইনিশিয়ালি কি হয়, আমি যখন বেশি লেবার এমপ্লয় করব, বেশি লোক এমপ্লয় করব, তখন আমার ইনিশিয়ালি বেটার ইউটিলাইজেশন অফ রিসোর্স হয়। এক্সাম্পল কি, ইন রেস্টুরেন্ট উইথ মোর শেফ, যে আমি কোনো রেস্টুরেন্টে যদি আমি বেশি মোর শেফ দেই, আমি যদি এমপ্লয় করি, নিয়োগ দিই, তখন আমার প্রোডাকশন বাড়বে, আমার আমার কুকিং এর যে ক্যাপাসিটি ওইটা বাড়বে। বাট একটা পর্যায়ে পরে আবার এটা ডিক্লাইনিং হয়ে যাবে। এবার সেই কনসেপ্ট অফ প্রোডাকশন আমরা অনেক আলোচনা, আমরা মার্জিনাল রেট অফ মার্জিনাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ইনক্রিজিং ইনিশিয়ালি এটা পড়লাম, যে আমার ইফিসিয়েন্সি বাড়ে, আমার আমার কি ইকোনমিক স্কেলের কারণে আমি কি করতে পারতেছি, ইনিশিয়ালি আমি বেশি লেবার এমপ্লয় করলে আমি বেশি প্রডিউস করতে পারতেছি। এখন আমরা চলে যাচ্ছি কনসেপ্ট অফ প্রোডাকশন। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আপনার নোটের সাথে এখানে একটু ডিফার করতে পারে। আমি এখানে 2-1টা স্লাইড হয়তো বেশি নিয়ে আসছি আপনার আইডিয়াটাকে পুরা ক্লিয়ার একটা পিকচার দেওয়ার জন্য। সো কনফিউজ হওয়ার কারণে আমি নোটকে ফলো করছি, আর 2-1টা স্লাইড হয়তো বেশি থাকতে পারে, জাস্ট এটা আপনার কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। সো কনসেপ্ট অফ প্রোডাকশনের প্রথম কথা হলো আমার প্রোডাকশনটা কি, প্রোডাকশন ফাংশনটা কি। প্রোডাকশন ফাংশনটা হলো আমার কি, যে আমি আমার রিসোর্স গুলোকে ইউটিলাইজ করব টু প্রডিউস দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস। এটা হলো আমার প্রোডাকশন ফাংশন। আমি আবারও বলতেছি, প্রোডাকশন ফাংশনের মূল কথা হলো আমি আমার কোম্পানির, আমার অর্গানাইজেশনের, আমার ফ্যাক্টরির আমি রিসোর্স গুলাকে আমি ইউটিলাইজ করব টু প্রডিউস দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস। ওইটা হলো প্রোডাকশন ফাংশন। তো এখানে টোটাল প্রোডাক্টের মূল কথা কি? টোটাল প্রোডাক্ট হলো আমার যে রিসোর্স গুলো আছে, আমি সবগুলো রিসোর্স এমপ্লয় করে, আমি ইউজ করে যে পরিমাণ আউটপুট প্রডিউস করতেছি, ওইটা হলো আমার টোটাল প্রোডাকশন। ঠিক আছে, কোনো একটা গার্মেন্টস যদি সে দিনে 1000 শার্ট প্রডিউস করে, 1000 শার্ট যদি সে প্রডিউস করে, ওইটা হলো এই 1000 শার্ট হলো তার টোটাল প্রোডাকশন। এভারেজ প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন হলো আমার, আমি যদি এভারেজ করি, যেমন 160-এর জন্য আমার 100 জন এমপ্লয়ি আছে, তো আমি যদি 100 দিয়ে আমার 100টা প্রোডাকশনকে যদি নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ দিই, তাহলে এভারেজে একজন কয়টা করে ওইটা বের হবে আর কি। এভারেজ বের করতেছি, এভারেজের মূল কথা আমরা সবাই জানি, ম্যাথমেটিক্যালি এভারেজ জানে না এরকম মানুষ নাই। এভারেজ করা মানে হলো কি, ভাগ মানে ডিভাইড করা আর কি, নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ডিভাইড করা, বা যে কোনো কিছু দিয়ে ডিভাইড করে আমি ওইটার এভারেজ বের করে থাকি। ঠিক আছে, প্রোডাকশনের এভারেজ বের করবো হলো, প্রোডাকশনের নিচে থাকবে আমার কি, যে আমার আমার এমপ্লয়ি থাকতে পারে, হ্যাঁ মেশিন থাকতে পারে, যেমন 10টা মেশিন কাজ করে, সো 10টা মেশিনে এভারেজে প্রতিটা মেশিন কয়টা প্রডিউস করে। সো টোটাল প্রোডাকশন আমি কি করব, ডিভাইড করব হলো নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে, নাম্বার অফ মেশিন দিয়ে, তাহলে আমি এভারেজ প্রোডাক্ট পাবো। মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল মানে হলো লাস্টের ইউনিট, লাস্টের ইউনিট, হ্যাঁ।
আমার যখন আমার ইন্ডাস্ট্রি যখন 10 জন এমপ্লয়ি ছিল, তখন যদি 100টা শার্ট প্রডিউস হইতো, আমি যদি 11 নাম্বার লেবার নেওয়ার কারণে, হ্যাঁ 11 নাম্বার লেবার নেওয়ার কারণে যদি আমার 110টা প্রডিউস হয়, সো মার্জিনাল প্রোডাক্ট হলো এখানে 11 নাম্বারের জন্য মার্জিনাল প্রোডাক্ট হলো 10টা ইউনিট। সো লাস্টের এমপ্লয়ি, লাস্টের লেবার নেওয়ার জন্য আমার যে প্রোডাকশনটা বাড়ছে ওইটা হলো মার্জিনাল প্রোডাক্ট। সো আপনি সহজ কথা মনে রাখেন, মার্জিনাল হইলো লাস্টের ইউনিটের জন্য যেটা চেঞ্জ হয়, লাস্টের ইউনিটের জন্য যেটা চেঞ্জ হয় এটা হলো মার্জিনাল প্রোডাক্ট। সো মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্টের ভিতর ডিফারেন্স কি? আমার মার্জিনাল প্রোডাক্ট হলো যে ওয়ান মোর ইউনিট অফ ইনপুট, যে আমি যদি আউটপুট ফ্রম ওয়ান মোর ইউনিট অফ ইনপুট, আমি যদি আমার ইনপুট যদি 1 ইউনিট বাড়াই, আমার লেবার ছিল 10 জন, আমি যদি 11 জন এমপ্লয়ি করি, ঠিক আছে, সো 1 ইউনিট বাড়ানোর জন্য আমার শার্টের প্রোডাকশন কয়টা বাড়ছে ওইটা হলো মার্জিনাল প্রোডাক্ট। আর এভারেজ প্রোডাক্ট হলো আমি যদি টোটাল প্রোডাকশনকে যদি আমি নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ দিই, ওইটা হবে আমার এভারেজ প্রোডাক্ট। 2 নম্বর হলো মেজারমেন্ট। সো এটা মেজারমেন্ট হলো কি, আমার এডিশনাল ইনপুট, আমার এটা মেজার করে থাকি এডিশনাল ইনপুট দেওয়ার কারণে, লাস্টের নাম্বার অফ লেবার ইনপুট দেওয়ার কারণে যে আউটপুটটা আসতেছে ওইটা মেজার করে হলো মার্জিনাল প্রোডাক্ট। আর এভারেজ প্রোডাক্ট মেজার করে যে আমার ইফিসিয়েন্সি অফ ইনপুট ইউজ, আমার পুরা যে ইনপুটটা ইউজ করতেছি, আমি যে পুরা 11 জনের যে ইনপুটটা ইউজ করতেছি, পুরা ইনপুটের ইউজের যে ইফিসিয়েন্সিটা ওইটা মেজার করে থাকি আমি এভারেজ প্রোডাক্ট দিয়ে। ট্রেন্ডটা কি? ট্রেন্ড হলো আমার ভেরিজ উইথ প্রোডাকশন স্টেজ। আমার এই যে মার্জিনাল প্রোডাক্টের আউটপুট, মার্জিনালের যে আউটপুট ওইটা কিরকম হবে এটা ডিপেন্ড করবে আমি কোন স্টেজে আছি। ঠিক আছে, আমি যদি ওভার এমপ্লয় করে থাকি, আমার লোক দরকার হলো 20 জন, আমি যদি অলরেডি 50 জন এমপ্লয় করে থাকি, তখন কিন্তু ওই সময় কিন্তু মার্জিনাল প্রোডাক্টটা নেগেটিভ হবে, মার্জিনাল প্রোডাক্টটা নেগেটিভ হবে। মানে আরো যদি আমি লোক এমপ্লয় করি, ওইটা হ্যাপজার্ড হয়ে যাবে, কেউ কাজ করবে না, সবাই বসে থাকবে। সো আমার জন্য কিন্তু এটা আমার নেগেটিভ হবে আর কি। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করে স্টেজের উপরে। এভারেজ প্রোডাক্ট হলো ইনক্রিজ দেন ডিক্রিজ উইথ মোর ইনপুট। এটাও কিন্তু একসময় গিয়ে নেগেটিভ হয় এভারেজ প্রোডাক্টটা, বাট এটা হলো একটা স্টেজে গিয়ে আর কি, দুইটাই একটা স্টেজে গিয়ে আমার চেঞ্জটা আসে আর কি। 4 নম্বর ডিফারেন্স হলো রিলেশন টু প্রোডাকশন। আমার প্রোডাকশন, আমার প্রোডাকশনের সাথে আমার মার্জিনাল প্রোডাক্টের রিলেশনটা কি? প্রোডাকশনের সাথে মার্জিনাল প্রোডাক্টের রিলেশন হলো এটা আমার ইফিসিয়েন্সি মেজার করা হয়। মার্জিনাল প্রোডাক্ট দিয়ে আমি ইফিসিয়েন্সি মেজার করি, যে আমি আরো কি লোক নিব কিনা নিব না, ওইটা কিন্তু অ্যানালাইসিস করতে পারি। কারণ আমি যদি দেখি যে লোক নিলে আমার কি হয়, মার্জিনাল প্রোডাক্ট যদি নেগেটিভ চলে আসে, প্রোডাকশন যদি নেগেটিভ চলে আসে, তখন আমি লোক নিব না। সো এটা ইফিসিয়েন্সি মেজার করতে হেল্প করে। আর এভারেজ প্রোডাক্ট হলো পার ইউনিটে আমি পার লেবার কতটা প্রডিউস করতেছি ওইটা মেজার করতে হেল্প করে। ঠিক আছে, ওইটা মেজার, এখানে কিন্তু ইফিসিয়েন্সি মেজার করা সম্ভব হয় না, আমি এভারেজে দেখি যে পার লেবার কতটা প্রডিউস করতেছে, কতটা শার্ট প্রডিউস করতেছে। ফার্স্ট নাম্বার হলো ইন্টারসেকশন পয়েন্ট। আমার এভারেজ প্রোডাক্টের মার্জিনাল প্রোডাক্টের ইন্টারসেকশন পয়েন্ট হলো আমার ইকুয়াল দ্য এভারেজ। এটা আমরা গ্রাফিক্যালি পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, এক্সাম্পলে কি হইতে পারে, এডিশনাল ওয়ার্কার রেজ আউটপুট টু 110 ইউনিট, মার্জিনাল প্রোডাক্ট হলো 10। আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি 10 জন লেবার এমপ্লয় করি, 10 জনে 100টা প্রডিউস করে, আমি আরেকজন যদি আমি লেবার হায়ার করি, তখন 110টা যদি প্রোডাকশন হয়, 10 ইউনিট যদি বাড়ে, তাহলে আমি যে লাস্টের ইউনিট যে ইনপুট দিচ্ছি ওইটার হলো মার্জিনাল প্রোডাক্ট হবে 10। আর আমার এভারেজ প্রোডাকশনের আমরা এক্সাম্পল কি বলতে পারি, যে আমার 11 জনে মিলে যদি 110 ইউনিট প্রডিউস করে, তো আমি যদি 11 আমার 110 ডিভাইডেড বাই 11, মানে পার লেবার প্রডিউস করতেছে 10টা। ঠিক আছে, সো এটা হবে আমার এভারেজ প্রোডাকশনের এক্সাম্পল। সেই ছিল মার্জিনাল প্রোডাক্ট এভারেজ প্রোডাক্টের ডিফারেন্স। ভাইয়া, আগের স্লাইডে ওই ইন্টারসেকশনটা কি আরেকবার একটু এক্সপ্লেন করা যাবে? আচ্ছা, এটা আমরা গ্রাফিক্যালি দেখবো, কারণ থিওরিটিক্যালি এটা বোঝানো খুবই টাফ। ইন্টারসেকশনটা হলো ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এটা আমরা গ্রাফিক্যালি তো অবশ্যই আসবে। এভারেজ প্রোডাক্টের মূল কথা হলো যে আমার ম্যাক্সিমাম হয় ইটস ইকুয়াল মার্জিনাল প্রোডাক্ট। আমার এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল, আচ্ছা এটা আমরা গ্রাফিক্যালি এটা রেখে দিলাম, আমরা গ্রাফিক্যালি এটা আলোচনা করবো আর কি। এটা আছে আমাদের আন্ডারস্টুড। স্লাইডে আছে, হ্যাঁ শিওর, শিওর। আমার স্লাইডে আছে, আমরা গ্রাফিক্যালি আলোচনা করবো। এই টেবিলটা না আপনাদের সিলেবাসে নাই, অথবা আপনাদের আইবিবির বইয়ে নাই, বাট এটা আপনার খুবই দরকার, পুরা আপনার প্রোডাকশন কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এই টেবিলটা খুবই দরকার। হ্যাঁ, এই টেবিলটা খুবই দরকার, এটা এটা অনেকবার কাজে লাগবে, অনেক কাজে লাগবে। সো আমি একটা টেবিলের মাধ্যমে আপনাদেরকে আমি টোটাল প্রোডাকশন শিখাবো, মার্জিনাল প্রোডাক্ট শিখাবো, এভারেজ প্রোডাক্ট শিখাবো। সো টেবিলে আমার ওয়ার্কার যখন 0, আমার টোটাল প্রোডাক্ট 0, আমার মার্জিনাল প্রোডাক্ট 0, এভারেজ প্রোডাক্ট 0। যখন আমি একজন লেবার নিলাম, ওয়ার্কার নিলাম, তখন আমার টোটাল প্রোডাক্ট 2 ইউনিট। আমি ধরেন শার্ট দিয়ে যেহেতু এক্সাম্পল দিচ্ছি, যে একজন লেবার কি করতে পারে, ডেইলি বা আওয়ারলি বেসিসে 2টা শার্ট প্রডিউস করতে পারে। সো তার মার্জিনাল তো 2টি, তাই না? একজনকে নিয়েছি, সো মার্জিনাল মানে লাস্টের ইউনিট, সো লাস্টের ইউনিট তো একটাই, সো এটা মার্জিনাল আমার 2 হবে, মার্জিনাল প্রোডাকশন 2 হবে, এভারেজও 2 হবে। আমি যদি 2 দিয়ে মানে সরি আমি 2 কে যদি 1 দিয়ে ভাগ দিই,
সো আমার এভারেজও কিন্তু 2ই হবে। সো আমি যখন একের জায়গায় 2জন লেবার নিব তখন আমার হয়ে যাচ্ছে টোটাল প্রোডাকশন 6। সো কত বাড়লো, 2 থেকে 6 হয়েছে, তার মানে 4 হইলো আমার মার্জিনাল প্রোডাক্ট। আমি লাস্টের যে একজন লেবার নিয়েছি ওর মার্জিনাল প্রোডাক্টিভিটি হলো 4। ঠিক আছে, সো এভারেজ কত 3। এভারেজ 3 কিভাবে পাইছি, আমি 6/2। সো 6/2 আমার টোটাল প্রোডাক্টে আমি 2 দিয়ে যখন ভাগ দিব আমি কি পাচ্ছি, যে মার্জিনাল এভারেজ এভারেজ প্রোডাক্ট পাচ্ছি। হ্যাঁ, সো কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমি যদি 3জন লেবার নেই, সো 9টা প্রডিউস হচ্ছে। সো আগে ছিল 6টা, এখন হচ্ছে 9টা। সো আমার 3টা হলো মার্জিনাল প্রোডাক্ট, লাস্টের জন্য আমি নেওয়ার কারণে 3টা শার্ট বেশি প্রডিউস করতে পারতেছি। সো এভারেজ কিভাবে পাবো, আমি 9কে যদি 3 দিয়ে ভাগ দিই, আমি টোটাল প্রোডাকশন 9, টোটালটা যদি আমি ওয়ার্কার নাম্বার অফ ওয়ার্কার দিয়ে ভাগ দিই, 3 3 9, 3 পাচ্ছি আমার এভারেজ প্রোডাক্ট। হ্যাঁ, সো আমি তারপরে যদি আরেকজন লেবার নিই, 4 নাম্বার নিই, তখন হচ্ছে 11, তার মানে মার্জিনাল হলো 2। 9 থেকে 11 গেছে 2। সো আমার এভারেজে হচ্ছে 3.75। আমি কি করছি, 11টা 4 দিয়ে ভাগ দিছি, 3.75 হচ্ছে। সো এইভাবে আমি যদি 5 নাম্বার নিই, সো 5 নাম্বার নিলে আমার টোটাল দাঁড়াচ্ছে 10। সো আমার এখানে কিন্তু 10 থেকে আমার 11 থেকে কিন্তু 10 নেমে গেছে। তার মানে আমার কি ছিল না, আমার ধরেন আমার যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে হয়তো আমার কাপড় সেলাই করার কোনো মেশিন ছিল না। এখানে তো অনেক কিছু দরকার হয়, তাই না? আমার আমার সুই সুতার দরকার হয় বোতাম সেলাই করার জন্য, মেশিন দরকার হয় আমার সেলার জন্য, কাটার জন্য আমার কেচি দরকার হয়। তো আমি লোক নিচ্ছি হয়তো 5 জন, আমার কেচি হয়তো 2টা বা একটা, আমার হয়তো মেশিন সেলাই করার মেশিন হয়তো 2টা। সো আমার যদি এনাফ ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি ছিল না। সো ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি না থাকার কারণে হ্যাপেজার্ড হয়ে গেছে, আমার প্রোডাকশন কমে গেছে। আমি বেশি ইনপুট দেওয়ার পরে আমার প্রোডাকশন কমে গেছে। সো এটা কিন্তু আমরা গ্রাফিক্যালি পরবর্তীতে আলোচনা করব। সো ইনক্রিজিং রিটার্ন, আমার শুরুতে ইনক্রিজিং রিটার্ন ছিল। হ্যাঁ, তারপর ডিমিনিশিং রিটার্ন, আমার শুরুতে 2 থেকে 3 গেছে, ইনক্রিজিং হয়েছে। তারপর ডিমিনিশিং রিটার্ন 3 থেকে, সো আমার মার্জিনাল রিটার্ন আর কি, মার্জিনাল রিটার্ন কিন্তু কমে গেছে। যে শুরুতে বাড়ছিল, যে মার্জিনাল 2 থেকে 4 গেছে, 4 থেকে আবার 3 চলে আসছে। তো 3 আসাতে কি হয়েছে, 3 আসাতে কিন্তু এটা ডিমিনিশিং রিটার্ন হয়েছে। হ্যাঁ, তারপর আবার 2 আসছে, এটাও ডিমিনিশিং রিটার্ন। বাট আমার এক সময় কি নেগেটিভই হয়ে গেছে। তার মানে আমার যতটা প্রডিউস করার কথা ছিল আমি ততটুকু প্রডিউস করতে পারি নাই, আমার হ্যাপেজার্ড হয়ে গেছে, মানে কেউ কাজ করে নাই। সো এটা হলো, এটা কিন্তু রিয়েল লাইফেও হয়। হ্যাঁ, রিয়েল লাইফেও হয়। আমার ক্যাপাসিটি, আমরা জানি সবার প্রোডাকশন ক্যাপাসিটি, সো প্রোডাকশন ক্যাপাসিটি থেকে যদি ইনপুট বেশি হয়ে যায় তখন কিন্তু আমার এটা কি হয়, যে আমার নেগেটিভ হয় আর কি। সো এটা কিন্তু আমরা গ্রাফিক্যালি শিখবো, অনেক জায়গায় ভাইয়া কাজে লাগবে। একটা জিনিস, ভাইয়া একটা ব্যাপার, যখন আমার 4 জন ছিল তখন তো আমার 10টা ইউনিট হচ্ছিল, 11টা ইউনিট হচ্ছিলই। হ্যাঁ, তো হ্যাঁ, মিনিমাম তো আমার যা রিসোর্স আছে তাতে তো আমার 11টা ইউনিট করার মতো আহ, মানে ক্যাপাসিটি আছে। তো ওই 11 থেকে 5 আসলে 10-এ কেন নেমে গেল? ওইটা তো 11, আমার 4 জন দিয়ে 11 হচ্ছিল। অ্যাটলিস্ট 11টা তো কন্টিনিউ হতেই পারতো না? না না, বাস্তব লাইফে হয় না। কেন হয় না, আপনার হ্যাপেজার্ড হয়ে যায় আর কি, কেউ কাজ করতে চায় না। হ্যাঁ, তখন একটা মিসম্যানেজমেন্ট হয় আর কি বাস্তবে। সো মিসম্যানেজমেন্ট হইলে তখন কি হয়, মানুষ অলস হয়ে যায়, কাজ করে না, অথবা মিসম্যানেজমেন্ট হয়। তো ওইখানে একটা প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন কমে যায়। এটা রিয়েল লাইফে হয়। আমি এটা রিয়েল লাইফে এক্সাম্পল দিয়ে যদি আপনি দেখবেন, যে রিয়েল লাইফেও কিন্তু এরকম ঘটে থাকে, যে ধরেন যেখানে যতজন দরকার, আর বেশি এমপ্লয়ি হলে কেউ কাজ করে না। সহজ কথা, আপনি এটা অ্যাজাম্পশন হিসেবে ধরে রাখেন, তখন কেউ কাজ করে না, সবাই অনেকেই বসে থাকে, অলস হয়ে যায়, তখন কেউ কাজ করে না, যার কারণে এটা কিন্তু মিসম্যানেজমেন্টের কারণে আমার প্রোডাকশনটা কমে যায়। সো ওকে আমরা, ভাইয়া। জি, সো আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রেকর্ডিংটা যেহেতু আমি মাঝে মাঝে ফেসবুকেও সারি। সো আপনাদের যদি কোশ্চেন থাকে, ছোটখাটো যদি কোশ্চেন থাকে, কোশ্চেন অ্যান্সার সেশনে করলে মনে হয় ভালো, আমি ভুল হইতে পারি, করলে ভালো, তাহলে কি ক্লাসের স্মুথনেসটা থাকে। আরেকটা জিনিস হয় কি, ধরেন আমরা এটা রেকর্ডের অবস্থা থাকবে, সো অনেকে শুনবে। সো এটা মনে হয় আমার সাজেশন আর কি, যদি ছোট কোশ্চেন থাকে, যদি বড় ধরনের মিস্টেক থাকে, অবশ্যই আপনি রেজ করতে পারেন। আমি বলতেছি না, এমন না যে ক্লাসের মাঝখানে আপনি কোশ্চেন রেজ করতে পারবেন না, আমি ওইটা বলতেছি না। বাট যদি কোশ্চেন থাকে, ছোট ছোট ছোটখাটো কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই লিখে রাখবেন। আমরা কোশ্চেন সেশন, অ্যান্সার সেশন তো রাখছি ওই কোশ্চেন গুলো সলভ করার জন্য। তখন হয়তো আমি ডিটেলে বলতে পারবো আর কি। হ্যাঁ, ডিটেলে বলতে পারবো, রিল্যাক্স হয়ে বলতে পারবো। সো যেটা বলতেছিলাম, যে আমরা দেখলাম যে এটা টেবিল আকারে দেখলাম। সো আমরা এখানে কিন্তু শেষ না, আমরা এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু ডিটেল আলোচনা করব। আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা করব, গ্রাফিক্যালি আলোচনা করব। সো এখন আমরা চলে যাচ্ছি রিলেশনশিপ এমাং প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সাথে রিলেশনশিপটা কি? সো রিলেশনশিপ কিন্তু আমরা অলরেডি দেখছি, যে টোটাল প্রোডাক্টের সাথে আমার, টোটাল প্রোডাক্টের সাথে ভেরিয়েবল কস্টের কি রিলেশন, ফিক্সড কস্টের কি রিলেশন। সো সরি, কস্টের রিলেশনটা দেখি নাই, আমরা এখন দেখবো যে রিলেশনশিপ এবং প্রোডাকশন কস্ট। ঠিক আছে, সো টোটাল কস্ট
আমরা টোটাল কস্ট হইলো আমার ওই কস্ট যে সবগুলা জিনিস প্রডিউস করতে যে খরচ হয়েছে, ওটা হলো আমার টোটাল কস্ট, সাম অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট। আমি অন্যভাবে বলতে পারি, আমি ফিক্সড কস্টে আমি প্লাস করতেছি, ফিক্সড কস্ট প্লাস আমার ভেরিয়েবল কস্ট মিলে, আমার র মেটেরিয়ালের কস্ট আর আমার ফিক্সড কস্ট মিলে যে খরচটা হচ্ছে এটা হলো টোটাল কস্ট। ঠিক আছে, এক্সাম্পল কি হইতে পারে, আমার ফিক্সড কস্ট 1000 টাকা। সো আমি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই ফিক্সড কস্ট কি, যে ধরেন আপনি ধরেন আমি যেহেতু গার্মেন্টস নিয়ে কথা বলতেছি, হ্যাঁ আপনার ছোট একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইখানে আবার গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে ফিক্সড কস্ট কি পড়ে, আপনি হাউস রেন্ট দিচ্ছেন, আপনি এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছেন, সো এগুলো আমার ফিক্সড কস্ট এর ভিতরে পড়ে। ঠিক আছে, সো ফিক্সড আপনি ইউটিলিটি বিল দিচ্ছেন, সো এগুলো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কোনগুলা, আপনি যে এই যে ভেরিয়েবল কস্ট আপনি বলতে পারেন যে আপনার লেবার বলতে পারেন, যে আপনি চাইলে যদি হায়ার করতে পারেন, লেবার যদি ফ্লেক্সিবল মার্কেট হয় আর কি, আপনি চাইলে লেবার হায়ার করতে পারেন, ফায়ার করতে পারেন, তাহলে লেবারটা আমার ভেরিয়েবল কস্ট হিসেবে অ্যাজিউম করতে পারি। তারপর আমি তাহলে আর স্পেসিফিক করে বলি যে আমার হাউস রেন্টের যদি ফিক্সড, আমি একটা করে নেই, সবগুলো ডিটেল আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। আমি যদি হাউস রেন্টটাকেই বলতে পারি, অফিস রেন্টটাকে বলতে পারি, অথবা আমার যে গোডাউন, সরি, আমার যে ইন্ডাস্ট্রিটা আছে, আমি যেখানে আমি কাপড় সেলাই করি, ওইটা আমার হলো ফিক্সড কস্ট রেন্টটা। আর ভেরিয়েবল কস্ট আমি লেবার ধরতে পারি, যে আমার প্রডিউস করার জন্য আমার যে লেবার দরকার হয়, স্যালারি দেওয়া দরকার হয়, আমি চাইলে হায়ার করতে পারি, ফায়ার করতে পারি, ওইটা হলো আমার ভেরিয়েবল কস্ট। সো আমার ফিক্সড কস্ট 1000 টাকা, ভেরিয়েবল কস্ট 100 টাকা। সো আমার টোটাল কস্ট হইলো আমার টোটাল কস্ট আমার হইলো the sum of fixed cost and variable cost. Example হইলো 1000 for 100 loaves, so আমার 10 হলো পার loaves। আচ্ছা, এখানে এক্সাম্পলটা হয় নাই ওর, এখানে হলো আমার টোটাল, এটা অন্যভাবে বলতে পারি, আমার ধরেন ফিক্সড কস্ট ধরেন 1000 টাকা, সো ভেরিয়েবল কস্ট যদি আমার হয় 100 টাকা, সো 1100 টাকা হইলো আমার টোটাল কস্ট। আমি এভাবে বলতে পারি 1100 টাকা আমার টোটাল কস্ট। এখানে ও পার ইউনিটে বের করার চেষ্টা করছে, টোটাল কস্ট কত পার ইউনিটে বের করার চেষ্টা করছে। এক্সাম্পলটা একটু কনফিউজিং, এটা আমরা ইগনোর করবো, বাট আমরা কনসেপচুয়ালি জানি যে আমার টোটাল কস্ট হলো ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট মিলে আমার টোটাল কস্ট। তারপর আমি যদি ভেরিয়েবল কস্ট হইলো যে ভেরিয়েবল কস্ট হলো আমি পার শার্ট প্রডিউস করার জন্য আমার যতটুকু কাপড় লাগতেছে ওইটা আমার ভেরিয়েবল কস্ট, লেবার লাগতেছে ওইটা আমার ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট তো অলরেডি আমি বলে ফেলছি, ফিক্সড কস্ট হলো অফিস রেন্ট হলো ফিক্সড কস্ট, গোডাউনের ভাড়া হলো ফিক্সড কস্ট। এভারেজ কস্ট কোনটা, আমার ধরেন আমি সব খরচ মিলে আমি বলছিলাম যে 1100 ইউনিট প্রডিউস করছি, সরি 1100, আমার টোটাল খরচ হচ্ছে 1100 ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলে। সো আমার কয়টা জিনিস প্রডিউস করছি, ধরেন আমি হয়তো 100 আইটেম প্রডিউস করছি, সো 100 আইটেম প্রডিউস করছি, সো আমার এভারেজ কস্ট হলো 11 টাকা। সো আমি যদি আরেকটু ডিটেল বলি, হ্যাঁ, আমি যদি ওইটাকে ইগনোর করি, হ্যাঁ, আমি এটাকে একটু ইগনোর করি, আমি যদি এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওরা হয়তো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে, আমরা ওইদিকে যাব না। সো ওইদিকে না গিয়ে যদি আমি অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যদি এখানে একটু চেঞ্জ আনি, তো এখানে যদি একটা চেঞ্জ আনি যে আমি ফিক্সড কস্ট ধরেন অফিস রেন্ট 1000 টাকা, সো আমার ভেরিয়েবল কস্ট হলো 100, সো টোটাল হলো আমার টোটাল কস্ট হলো আমার 1100। আমি এই এক্সাম্পলটা বারে বারে রাখবো, হ্যাঁ, সো টোটাল কস্ট হলো 1100। সো এখানে আমার ভেরিয়েবল কস্ট হলো 100, ভেরিয়েবল কস্ট 100, তারপর আমার ফিক্সড কস্ট হলো 1000, এই এক্সাম্পলটা আমি অলরেডি বলছি। সো আমার এভারেজ কস্ট কত হবে, আমি যদি 20 ইউনিট প্রডিউস করি, বা অথবা আমি যদি এখানে এভারেজ কস্ট আমি এটাই ধরি, হ্যাঁ, আমি হয়তো 100 ইউনিট প্রডিউস করছি, 1100 টাকা খরচ করে 100 ইউনিট প্রডিউস করছি, এভারেজে পাই ইউনিটের জন্য 11 টাকা খরচ হয়েছে, এটা হলো এভারেজ কস্ট। সো এই ছিল আমার এক্সাম্পল, এর বাইরে কিছুই না, এটা একটা সিম্পল একটা এক্সাম্পল ছিল। সো আপনার যদি এই কোশ্চেনটা আসে, সো আপনি কি করবেন, এভাবে আমি যেভাবে লিখছি আপনি এভাবে ডেটা দিয়ে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাই দিবেন। ঠিক আছে, সুন্দর করে বুঝাই দিবেন। তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। আমার 3 পার্ট অফ টোটাল প্রোডাকশন কার্ভ। আমার ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন বলতেছে, আমি শুরুতে এটা, আমরা এখানে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে আমার মার্জিনাল প্রোডাকশন অফ লেবার আমার ইনিশিয়ালি বাড়ে কেন, তারপর আস্তে আস্তে কমতে থাকে। সো ইনক্রিজ, আমার ইনিশিয়ালি আমি এটা যদি গ্রাফিক্যালি আমি প্রেজেন্ট করি, আমার শুরুতে কি হচ্ছে, আমার শুরুতে কিন্তু ওই যে আমার শুরুতে যখন আমি ওয়ার্কার হায়ার করতেছি, আমি যদি শুরুতে যে ওয়ার্কার হায়ার করতেছি, আমার শুরুতে কিন্তু গ্রাফটা এরকম স্টিপার হয় আর কি, স্টিপার হয়। সো আমার এটা যদি নাম্বার অফ ওয়ার্কার যদি আমি ধরি, আমি এই পাশে যদি নাম্বার অফ ওয়ার্কার ধরি, সো এই পাশে আমি ধরলাম যে নাম্বার অফ ওয়ার্কার, ঠিক আছে। আর এই পাশে হলো আমার যদি প্রোডাকশন ধরি, টোটাল কোয়ান্টিটি ধরি,
কোয়ান্টিটি ধরি, সো আমি লেবার যদি আমি একটু ইউজ করি, ধরেন 2জন লেবার যখন ইউজ করব তখন আমার প্রোডাকশন এই পয়েন্টে হচ্ছে, ঠিক আছে। আমি যদি ধরেন এই যে স্টিভার হয় ইনিশিয়ালি, আমি 2-এর জায়গায় যখন 3জন লেবার হায়ার করতেছি তখন কিন্তু আমার প্রোডাকশন অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে। তারপর যদি আমি এই পয়েন্টে যদি আমি 4জন ইউজ করি আমার প্রোডাকশন কিন্তু অনেক বাড়তেছে। বাট এই পয়েন্টে এসে দেখেন, এই পয়েন্টে এসে যখন আমি ধরেন এই যে এই পয়েন্টে যখন আমি লেবার বাড়াবো 5-এ নিব বা 6-এ নিলাম, 2জন বাড়াইলাম, বাট প্রোডাকশন কিন্তু ওই হারে বাড়তেছে না। আপনি দেখেন একটু ওই হারে বাড়তেছে না। এখানে যে পরিমাণে বাড়ছিল, এখানে যে পরিমাণে বাড়ছিল, একজন করে লেবার বাড়ানোর কারণে এখানে কিন্তু ওই হারে বাড়তেছে না। সো প্রথমটাকে আমি বলতেছি, প্রথম পার্টটাকে এই পর্যন্ত, এই যে হলুদের আগ পর্যন্ত, এই পয়েন্ট আগ পর্যন্ত বলতেছি আমার মার্জিনাল প্রোডাক্ট কি রিটার্ন, আমার রিটার্ন কি হাই ছিল, হ্যাঁ, মার্জিনাল প্রোডাকশন হাই ছিল। এই পয়েন্টে আমার কি হয়েছে, ডিমিনিশিং হয়েছে, এই পয়েন্টে এসে নেগেটিভ হয়েছে, এটা হলো নেগেটিভ হয়ে গেছে। এই পয়েন্টে এসে রেড মার্কে এসে নেগেটিভ হয়ে গেছে। তো এই কথাটা এখানে আপনি আলোচনা করা হয়েছে, আমি একটু তো এই জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। আমার পার্ট ওয়ানে কি ছিল, আমি গ্রাফিক্যালি যেটা একটু আগে দেখে আসছি, আমার পার্ট ওয়ানে ছিল ইনক্রিজিং রিটার্ন পোর্শন। আমার ইনক্রিজিং রিটার্ন পোর্শন কোন পোর্শনটাকে বলা হচ্ছে, যে টোটাল প্রোডাক্ট ইজ ইনক্রিজিং এট অ্যান ইনক্রিজিং রেট। আমি ইনক্রিজিং রেটে, আমি একজন লেবার বাড়ানোর পরে অনেক বেশি প্রোডাকশন বাড়তেছিল। ডিমিনিশিং রিটার্ন পোর্শন, যে টোটাল প্রোডাক্ট ইজ স্টিল ইনক্রিজিং। আমরা কিন্তু এই সেকেন্ড পোর্শনে কিন্তু দেখছি যে সেকেন্ড পোর্শনে কিন্তু আমার ইনক্রিজ করতেছিল, আমার এই পোর্শনে ইনক্রিজ করতেছিল, বাট ডিক্রিজিং রেটে ইনক্রিজ করতেছিল। এবং লাস্টের বার কি, নেগেটিভ রিটার্ন পোর্শন, যে টোটাল প্রোডাক্ট কার্ভ ইজ ফলিং, আমার টোটাল প্রোডাক্ট কার্ভটা ফল করতেছে আর কি। সো আমরা চলে যাচ্ছি ইন্টারসেকশন অফ মার্জিনাল কস্ট এন্ড এভারেজ কস্ট কার্ভ। আমার মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট কার্ভ যেখানে আমার ক্রস করে, আমরা আরেকটা আলোচনায় চলে যাচ্ছি যে এটা এটা পরীক্ষা এসে থাকে, যে মার্জিনাল কস্ট কার্ভ এবং এভারেজ কস্ট যেখানে ক্রস করে, আমার মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট কার্ভ যেখানে ক্রস করে, সো এটা হলো অপটিমাম পয়েন্ট ফর প্রোডাকশন, এটা হলো অপটিমাম পয়েন্ট ফর প্রোডাকশন। সো এটা অপটিমাম পয়েন্ট, এটা এইভাবে কোশ্চেন আসতে পারে যে আপনার মার্জিনাল কস্ট কার্ভ এবং এভারেজ কস্ট কার্ভ যেখানে আমার ইন্টারসেক্ট করে, ওইটাই অপটিমাম পয়েন্ট। এটা অপটিমাম পয়েন্ট কেন তুমি জাস্টিফাই করো, এটা কোশ্চেন আসতে পারে। সো আমি একটু কনসেপচুয়ালি আপনাকে বলে দিচ্ছি। আমার এভারেজ কস্ট হইলো, এভারেজ কস্ট কার্ভ আমার শুরুতে কি হচ্ছে, এভারেজ কস্ট কমতেছিল, তারপরে আমার এভারেজ কস্ট বাড়তেছিল। কেন বাড়তেছিল, আমি যদি একটু আমি যদি একটু পুরানো টেবিলে যাই আর একটু মনে রাখেন, মার্জিনাল কস্ট আমার কি হচ্ছে, আমার মার্জিনাল কস্ট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। সো আমার মার্জিনাল কস্ট বাড়তেছে। আচ্ছা, এটা এটা একটু কনসেপচুয়ালি আমি আমি বলে দিচ্ছি। এই ডেটাগুলো পরবর্তীতে আছে হয়তো কোথাও। সে আমার নর্মালি আপনি একটু একটু মনে রাখেন যে এভারেজ কস্ট, শুরুতে এভারেজ কস্ট আমার কমতেছে কেন এবং তার পরবর্তীতে বাড়তেছে কেন, কারণ হলো আমার শুরুতে যখন আমি লেবার ইনপুট করতেছি, যখন আমি লেবার হায়ার করতেছি, তখন আমার শুরুতে কিন্তু কমে, তাই না? আমরা ওই যে ওই টেবিলে দেখে আসছিলাম, তারপর আস্তে আস্তে বাড়ে। তো এই কারণে এই গ্রাফের নেচারটাই হলো আমার এভারেজ কস্ট হলো শুরুতে কমে, তারপর আস্তে আস্তে বাড়ে। আর মার্জিনাল কস্ট সবসময় বাড়তে থাকে, মার্জিনাল কস্ট আমার সবসময় বাড়তে থাকে। এই যে আমার শুরুতে কমতেছিল, শুরুতে মার্জিনাল কস্ট কমতেছিল, তারপর আস্তে আস্তে বাড়তেছে। সো আমার যখন এটা ক্রস করবে, এই পয়েন্ট হলো আমার অপটিমাম পয়েন্ট। এই পয়েন্টে আমি কি করব, প্রডিউস করব। এই পয়েন্টের উপরে যাব না, এই পয়েন্টের উপরে যাব না কেন, তখন আমার মার্জিনাল কস্ট বেশি, আমার মার্জিনাল কস্ট বেশি হবে, যার কারণে এভারেজ কস্টকে যখন ক্রস করবে ওইটা আমার লস পয়েন্ট আর কি। এই পয়েন্টে প্রডিউস করলে আমার টোটাল কস্ট বেড়ে যাবে, এই পয়েন্টে প্রডিউস করলে আমার টোটাল কস্ট বেড়ে যাচ্ছে, এই কারণে আমি এই পয়েন্টের উপরে প্রডিউস করব না, ঠিক আছে। কারণ আমি যেহেতু বেশি ইউনিট প্রডিউস করতে গেলে, আমি যখন বেশি ইউনিট প্রডিউস করতে যাচ্ছি, মার্জিনাল কস্টটা আমার অনেক হাই হয়ে যাচ্ছে। ধরেন এই পয়েন্টে যদি যাই, তখন কিন্তু আমার মার্জিনাল কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। সো আমার মার্জিনাল কস্ট হাই হওয়ার কারণে আমার এভারেজ কস্ট কিন্তু অনেক নিচে অবস্থান করতেছে, মার্জিনাল কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। সো হাই হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু টোটাল কস্ট অনেক বেড়ে যাচ্ছে। সো টোটাল কস্ট আমার বাড়াইলে হবে না, আমার প্রফিট কিন্তু হবে না, আমার প্রাইস কিন্তু সেম। কোন একটা ম্যানুফ্যাকচারিং কথা যদি চিন্তা করেন, একটা কোম্পানির কথা যদি চিন্তা করেন, কোম্পানি কিন্তু তো আপনার চাইলে কিন্তু বেশি প্রাইস চার্জ করতে পারে না, তার 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 কিন্তু একটা লিমিটেশন আছে, মার্কেটের সাথে তাল মিলানোর দরকার হয়। সো এই কারণে আমি এই পয়েন্টের বেশি যখন যাব,
যাব তখন আমার টোটাল কস্ট বেড়ে যাবে, আমার প্রফিটের মার্জিন কমে যাবে। ম্যানুফ্যাকচার যারা করে বা ব্যবসা যারা করে ওরা এই পয়েন্টের উপরে এই কারণে কি করতে চায় না, প্রডিউস করতে চায় না। সো এইটুকু মনে রাখেন, মার্জিনাল কস্ট হলো কস্ট অফ প্রডিউসিং ওয়ান এডিশনাল ইউনিট, এটা আমরা জানি সবাই। এভারেজ কস্ট কি, টোটাল কস্ট ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ইউনিট, এটা আমরা সবাই জানি। সো এই দুইটা আমরা এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করবে ওইটা হইলো আমার অপটিমাম পয়েন্ট। এই পয়েন্টের বাইরে আমি কি করতে চাই না, এই পয়েন্টের উপরে আমি কি করতে চাই না, প্রডিউস করতে চাই না। কারণ হলো এই পয়েন্টের উপরে যখন কস্ট প্রডিউস করা মানে হলো আমি এক ইউনিট বেশি প্রডিউস করার জন্য আমি বেশি কস্ট ইনকার করতেছি। তো যখন বেশি কস্ট ইনকার করতেছি আমার টোটাল কস্ট বেড়ে যাচ্ছে, টোটাল কস্ট বেড়ে যাওয়ার কারণে আমার কিন্তু মানে লাভের পরিমাণ কমে যাচ্ছে। তো ইন্টারসেকশন অফ দ্য মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট কার্ভ, আমার ইনিশিয়ালি মার্জিনাল কস্ট কি হয়, আমার এভারেজ কস্টের চেয়ে বেশি হয়। সো এটা আমরা একটু আগে দেখে আসছি। সো আমার ইনিশিয়ালি কি হয়, মার্জিনাল কস্ট এভারেজ কস্টের চেয়ে, মার্জিনাল কস্ট হলো ছোট হয় এভারেজ কস্টের চেয়ে। ইনিশিয়ালি দেখেন, ইনিশিয়ালি আমার মার্জিনাল কস্ট ছোট, আমার মার্জিনাল কস্ট কিন্তু নিচে ছিল। ইনিশিয়ালি হলো আমার মার্জিনাল কস্ট, ইনিশিয়ালি আমার মার্জিনাল কস্ট কি ছিল, ইনিশিয়ালি আমার মার্জিনাল কস্ট নিচে ছিল, কম ছিল এভারেজ কস্টের চেয়ে, বাট তারপরে উপরে হয়েছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তারপর বলতেছে যে আমার ইন্টারসেকশন এট দ্য পয়েন্ট হোয়ার মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট বোথ কস্ট ইকুয়াল বিয়ন্ড, আমার যদি যখন মার্জিনাল কস্ট বেশি হবে মার্জিনাল স্টার্ট টু পুল দ্য এভারেজ কস্ট কার্ভ আপওয়ার্ড। এই কারণে কিন্তু আপনার এভারেজ কস্ট আপ হচ্ছে আর কি। ইমপ্লিকেশনটা কি, এটা থেকে আমি কি শিখলাম, এটা থেকে শিখলাম হলো যে আমার কি ইন্টারসেকশন পয়েন্ট ইন সিগনিফাইজ হোয়ার দ্য প্রোডাকশন এন্ড এডিশনাল ইউনিট কস্ট দ্য সেম এজ দ্য এভারেজ কস্ট অফ ইউনিট। ইট অলসো ইন্ডিকেট দ্য মিনিমাম পয়েন্ট অন এভারেজ কস্ট কার্ভ। এটা হলো এভারেজ কস্ট কার্ভের আবার মিনিমাম পয়েন্টও ইন্ডিকেট করে। এবং আপনি একটা জিনিস মনে রাখেন, এই পয়েন্টটি আসলে প্রোডিউসার প্রডিউস করতে চায়, এর উপরে প্রডিউস করতে চায় না, কারণ এর উপরে প্রডিউস করলে তার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, প্রফিটের পরিমাণ কমে যায়। প্রোডাকশন এন্ড আইসোকন্ট। সো প্রোডাকশন এন্ড আইসোকন্ট, আমরা আইসোকন্ট কার্ভ নিয়ে আমরা আমাদের টার্মটা একটু নতুন পরিচিত, মানে আমার আইসোকন্ট কার্ভ নিয়ে আমরা হয়তো মানে এখনো অনেকে হয়তো জানি না। সো এই জিনিসটা এখানে আলোচনা করব যে ফার্ম ক্যান প্রডিউস এট আউটপুট আমার লেবার এন্ড ক্যাপিটাল। আমার প্রোডাকশনের মূল কথা কি, প্রোডাকশনের মূল কথা হলো আমি কি করি, আমি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর এগুলো দিয়ে আমি কি করি, প্রডিউস করি। আমার যে রিসোর্স গুলো আছে আমি রিসোর্স দিয়ে যে প্রডিউস করি, এটা হলো প্রোডাকশনের মূল কথা। আর আমার আইসোকন্টের মূল কথা কি, এই যে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর এই রিসোর্স গুলোকে ইউজ করে আমি অপটিমাইজ মানে ম্যাক্সিমাম যে আউটপুটটা আনার চেষ্টা করি, ওইটার যে কম্বিনেশনটা ওইটাই হলো আমার কি আইসোকন্ট কার্ভ। যে আমি আইসোকন্ট কার্ভে যেখানে বিলং করবো না কেন আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো। আমি আবারও বলতেছি আইসোকন্ট কার্ভ ইজ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আপনি অন্যভাবে বলতে পারেন আইসোকন্ট কার্ভ ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে প্রোডাকশন কম্পোনেন্ট গুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, প্রোডাকশনের যে কম্পোনেন্ট গুলো ওইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে আমরা আরেকটু ডিটেল আলোচনা করবো, আপনাদের তখন কিছু বুঝেন না যে আইসোকন্ট কার্ভ কি, বাট আমরা যখন একটা টেবিলের মাধ্যমে আমরা আলোচনা করবো তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি বলছিলাম আইসোকন্ট কার্ভ আসলে কিছুই না, এটা একটা রিফ্লেকশন অফ আমার প্রোডাকশন কম্পোনেন্ট। হ্যাঁ, আমি যে রিসোর্স গুলো ইউজ করে আমি প্রডিউস করতেছি, যে রিসোর্স গুলো ইউজ করে আমি প্রডিউস করতেছি ওইটা গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করবো এটা হলো আইসোকন্ট কার্ভ। সো এটা একটা আইসোকন্ট কার্ভ, হ্যাঁ এটা একটা আইসোকন্ট কার্ভ। ঠিক আছে, সো এটা কিভাবে আসছে এটা আমরা এখন দেখবো। সো আমরা একটা টেবিল আঁকবো, টেবিল থেকে আমি টেবিলটাকে যখন গ্রাফিক্যালি আমি প্রেজেন্ট করবো এটা আমি আইসোকন্ট কার্ভ পাবো। টেবিলে কি আছে আমার, আমার 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 ইউনিট অফ লেবার, হ্যাঁ আমি ইউনিট অফ ক্যাপিটাল, আউটপুট। আমি ধরেন শার্ট প্রডিউস করবো, হ্যাঁ তো শার্ট প্রডিউস করার ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল রাখছি, প্রতিবার একটা এক্সাম্পল ইউজ করি। তো শার্ট প্রডিউস করার ক্ষেত্রে আমার শার্ট প্রডিউস করার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি লেবার ইউজ করতে পারি, ক্যাপিটাল ইউজ করতে পারি। ক্যাপিটাল মিনিং কিন্তু শুধু টাকা না, ক্যাপিটালের মিনিং হলো লেবার। আমার ক্যাপিটাল মানে কিন্তু ক্যাপিটাল হইলো আমার মেশিনারিজ গুলো কিন্তু ক্যাপিটাল বলা হয় আর কি। হ্যাঁ, সো মেশিনারিজ ক্যাপিটাল ডেফিনেশন হচ্ছে মেশিনারিজ একটা কম্পোনেন্ট। সো আমি শার্ট প্রডিউস করার ক্ষেত্রে আমি লেবার ইউজ করবো, ক্যাপিটাল ইউজ করবো। সো এখানে জিনিসটা কি, ধরেন আমি কম্বিনেশন করতে পারি যে আমি বেশি মানুষ ইউজ করব, আমি মেশিন কম ইউজ করব, এটাও হইতে পারে। অথবা হইতে পারে আমি কি করব যে আমি কম মানুষ ইউজ করব, বেশি মেশিনারিজ ইউজ করব। উল্টাটা হইতে পারে যে আমি বেশি মেশিনারিজ কম মেশিনারিজ ইউজ করব, মানুষ বেশি ইউজ করব, দুইটা কম্বাইন করে আমি প্রডিউস করে থাকি। সো এখানে এটার অ্যাজাম্পশনটা হলো আমি আমি যেটা বলতেছিলাম যে আমি মেশিন, লেবার এবং ক্যাপিটাল দুইটা কম্বাইন করে আমি আউটপুট নেই। আমি যেই কম্বিনেশন ইউজ করি না কেন 300 আউটপুট পাবো। এখানে দেখেন 300 আউটপুট পাবো, 300টা শার্ট প্রডিউস করতে পারবো। আমি দুইজন লেবার ইউজ করবো, 13টা মেশিন ইউজ করে আমি কি করতে পারবো, 300টা শার্ট প্রডিউস করতে পারবো। আমি লেবার যদি বাড়ায় 4 জন ইউজ করি এবং ক্যাপিটাল আমি কি করলাম, মেশিন আমি 11টা ইউজ করলাম, তাহলে আমি 300 প্রডিউস করতে পারবো। তারপর আমি 6 জন লেবার নিলাম, এদিকে ক্যাপিটাল কমাই ফেললাম, মেশিন কমাই ফেললাম, লেবার বাড়াইলাম, মেশিন কমাইলাম, লেবার বাড়াইলাম, মেশিন কমাইলাম। সো আমি যে কম্বিনেশনে প্রডিউস করি না কেন আমি 360 প্রডিউস করতে পারবো। তো এটাকে যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো এটা হবে আইসোকন্ট কার্ভ।
আইসোকোনিক কার্ভ অনেকটা ইনডিফারেন্ট কার্ভের মতো, আমি যে পয়েন্টে বিলিং করি না কেন, যে কম্বিনেশনে নেই না কেন, আউটপুট সেম হবে, ঠিক আছে। সো আমি যদি এই পয়েন্টের কথা ধরি, এই পয়েন্ট আমার লেভার, আমি যদি এই পাশে আমি ক্যাপিটাল দিলাম, এই পাশে আমি লেভার দিলাম, ঠিক আছে। সো আমার এই পয়েন্টে আমার লেভার হইলো 2 জন, ক্যাপিটাল হইলো 13 ইউনিট। আমার এই পয়েন্টে লেভার 2 জন, ক্যাপিটাল 13 ইউনিট, ঠিক আছে। আমি 13 ইউনিট ক্যাপিটাল ইউজ করে আর লেভার 2 জন ইউজ করে আমি এই পয়েন্টে প্রডিউস করতে পারি। এ পয়েন্ট পাইলাম, তারপর বি পয়েন্ট পাইলাম, এভাবে সি পয়েন্ট পাইলাম, 6 জন লেভার এবং আমার 9টা মেশিন। সো এই পয়েন্টগুলো যখন আমি এইভাবে রেখা টানবো, এই যে রেখা টানবো, এটা হলো আইসোকোন কার্ভ। আইসোকোন কার্ভের মূল কথা হলো যে আমি এই আইসোকোন যে পয়েন্টে বিলং করি না কেন, আইসোকোন কার্ভে যে পয়েন্টে বিলং করি না কেন, আমি যে কম্বিনেশন ইউজই করি না কেন, ক্যাপিটাল এবং লেভারের যে কম্বিনেশন ইউজ করি না কেন, আমার আউটপুট সেম হবে, আউটপুটকে 360 প্রডিউস করতে পারবো। তো দেখি তো একটু থিওরিটিক্যালি কি বলছে, যে an icon map is a graphical representation of input combination such as lever and capital that produce the same level of output. যে আইসোকোন কার্ভটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমি আমার কথাটা এখানে বলা হয়েছে, ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইনপুট কম্বিনেশন, যে আমার লেভার এবং ক্যাপিটালের ইনপুট কম্বিনেশন একটা রিপ্রেজেন্টেশন। আমি যে পয়েন্টে বিলং করি না কেন, আমার আউটপুট সেম হবে, আমি সেম নাম্বার অফ শার্ট প্রডিউস করতে পারবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তাহলে আমাদের ক্লাসটা মনে হয় একটু ইন্টারেক্টিভ হবে। কারো কেউ যদি না বোঝেন সাথে সাথেই কোশ্চেন করেন, আমি মনে হয় একটু ভুলই বলছি। আসলে এই জিনিসগুলো সাথে সাথে ক্লিয়ার না হইলে পরে কোশ্চেন অ্যান্সার সেশনে ক্লিয়ার হওয়া সম্ভব না। আমি দরকার হলে এই ক্লাসটা আমি হয়তো দিব না, রেকর্ড মানে ফেসবুকে দিব না। সো ক্লিয়ার হয়েছেন? আইসোকোনিক কার্ভ ক্লিয়ার? একটু জানাবেন কেউ একজন। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ। তো আমরা একটু রেসপন্স করবো, ক্লাসটা তাহলে একটু ইন্টারেক্টিভই করি। হ্যাঁ, একটু একটু আমরা কথা বলি, আমরা একটু স্লোলি আগাই, যেহেতু স্লাইডের সংখ্যা কম বা আমাদের টাইম ফ্রেমেও তো সমস্যা নেই, আধা ঘন্টা দরকার হলে বেশি ক্লাস নিবো, তারপরে যাতে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। সো আপনারা সাথে সাথে রেসপন্স করবেন, তাহলে আমি সামনে যেতে পারবো। সো হোয়াট ইজ দ্য আইসোকন ম্যাপ এন্ড হোয়াট ডাজ দ্য আইসোকন ম্যাপ রিফ্লেক্ট? এটা আমরা অলরেডি শিখে ফেলছি। আইসোকন ম্যাপের মূল কথা কি? আমার আইসোকন ম্যাপের মূল কথা কি, যে আমার এটা একটা আইসোকন কার্ভ হলো আমার রিপ্রেজেন্ট দ্য ফিক্স আউটপুট লেভেল। আমার এটা একটা কার্ভ যেটা রিপ্রেজেন্ট করে ফিক্স আউটপুট লেভেল। আমি ওই কার্ভের আমি একটা যদি আইসোকন কার্ভ আঁকি, আমার আইসোকন কার্ভ এরকম ছিল। সো আমি এই কার্ভের যে পয়েন্টে বিলং করি না কেন, ঠিক আছে, আমি এই আমার আইসোকন, আপনি কিন্তু এরকম আঁকাকি করবেন, ঠিক আছে, বেশি করে আঁকবেন, তাহলে কিন্তু আপনার বোঝাটাও সুবিধা হবে, আপনি পরীক্ষাও আপনি লিখতে পারবেন। আমার আইসোকনটা এই পাশে ছিল, আমার লেভার ছিল, এই পাশে ক্যাপিটাল ছিল, বা উল্টাটা হইতে পারে, ওইটা সমস্যা নাই। সো আমি এই পয়েন্টে, এই আইসোকন কার্ভে যে পয়েন্টে বিলং করি না কেন, আমি 360 প্রডিউস করতে পারতেছি। সো আমি যে কম্বিনেশন নেই না কেন, হ্যাঁ, কম্বিনেশন চেঞ্জ হবে, আমি হয়তো লেভার বেশি ইউজ করব, ক্যাপিটাল বেশি ইউজ করব, বাট আমি যেই কম্বিনেশন ইউজ করি না কেন, আমার কিন্তু আউটপুট সেম হবে। সো এই কথাটা এখানে বলা হয়েছে। সো সাবস্টিটিউটেবিলিটি কি? আমি সাবস্টিটিউটেবিলিটি মানে আমি সাবস্টিটিউট করতেছি, আমি লেভার স্যাক্রিফাইস করে ক্যাপিটাল বেশি নিচ্ছি। সো আমার পয়েন্ট অ্যালং এন আইসোকন কার্ভ ডেমনস্ট্রেট দ্য এবিলিটি টু সাবস্টিটিউট। আমি এটা, আচ্ছা আমি থিওরিতে যাচ্ছি না, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আমি সাবস্টিটিউট করতেছি কি, আমি কিন্তু এখানে লেভার কম ইউজ করতেছি, ক্যাপিটাল বেশি ইউজ করতেছি, ঠিক আছে। আমি লেভার এখানে কমাচ্ছি, আমি লেভার কমাই, কিন্তু এখানে আমি যদি আরেকটু ডিটেল বলি, আমি একটু যদি ডিটেল বুঝাই আপনাদের প্রত্যেকটা পয়েন্ট, আমি কারণ এগুলো আসবেই, আপনার পরীক্ষায়ও আসবে, পরবর্তী স্লাইডেও আসবে। তো আমি এখানে যদি ক্লিয়ার করে দিই, যেহেতু গ্রাফটা আপনার সামনে নাই, তো আমি যদি এখানে ক্লিয়ার করে দিই, তাহলে আপনার জন্য সুবিধা, হ্যাঁ, আপনার জন্য সুবিধা, আপনি পরবর্তীতে না পড়ে শুধু স্লাইড পিসটা উল্টাইলেই হবে। সো যে কথাটা বলতেছিলাম, যে আমার এটা একটা আইসোকন ম্যাপ। সো আমি কি করতেছি, এপাশে মনে হয় ক্যাপিটাল ছিল, এপাশে ক্যাপিটাল, এপাশে লেভার, হ্যাঁ। সো আমি কি করতেছি, এই পয়েন্টে যদি বিলং করি, এই পয়েন্টে যদি বিলং করি, আমি কি করতেছি, আমি ফর এক্সাম্পল 2 ইউনিট লেভার নিচ্ছি, আর আমি ধরেন 10 ইউনিট ক্যাপিটাল নিচ্ছি, ঠিক আছে। সো আমি যদি এই পয়েন্টে বিলং করি, এটা যদি আমি এ দেই, এটা যদি আমি বি দেই, সো আমি আইসোকন গ্রাফে এই পয়েন্টে আমি যদি বিলং করি, তাহলে আমি সেম আউটপুট পাচ্ছি, 300 আমি শার্ট প্রডিউস করতে পারতেছি। সো এখানে আমি দিচ্ছি 7, হ্যাঁ। সো আমি এখানে 3 ইউনিট ক্যাপিটাল স্যাক্রিফাইস করতেছি, কম ইউজ করতেছি, এবং মাত্র 1 ইউনিট লেবার বেশি ইউজ করতেছি। সো এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউটেবিলিটি। আমি সাবস্টিটিউট করতেছি, 3টা ক্যাপিটালের এগেনস্টে, 3টা মেশিনের এগেনস্টে আমি একজন লেবার বাড়াচ্ছি, সাবস্টিটিউট করতেছি, আমি 3টা লেবার মেশিন কম ইউজ করে একটা লেবার বাড়াচ্ছি, সাবস্টিটিউট করতেছি। সো এটা হলো সাবস্টিটিউটেবিলিটি বলতেছে, ঠিক আছে। এটা আইসোকন্ট্রি পসিবল হয়, এবং এটা কিন্তু মার্জিনালি ডিক্রিজ করতেছে, দেখেন মার্জিনাল ডিক্রিজিং হচ্ছে, যে আমার শুরুতে এখানে ছিল, তারপর ধরেন এখানে ছিল, সো এটা 4,
এটা ধরেন 6, আমি শুরুতে 3 স্যাক্রিফাইস করে 3 কম ইউজ করে 3 ইউনিট কম ইউজ করে 3 ইউনিট কম ইউজ করছি, তারপরে আমি এখানে আমি মাত্র 1 ইউনিট কম ইউজ করছি, এখানে কিন্তু প্রতিবারই 1 থাকতেছে। সো আমি শুরুতে বেশি ক্যাপিটাল কম ইউজ করছি, লেবার মাত্র একজন বাড়ানোতেই কভার হয়ে গেছে, এখানে একজন বাড়াতেই কভার হয়ে গেছে, বাট আসলে ডিক্রিজিং হয়েছে আর কি। তো সাবস্টিটিউশনটা ডিক্রিজিং রেটে হয় আর কি। এই যে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, যে আমি টেকনিক্যাল সাবস্টিটিউট করতেছি এবং ডিক্রিজিং রেটে করতেছি, ঠিক আছে, ডিক্রিজিং রেটে করতেছি। সো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখে এই জিনিসগুলো আমরা আবার পাবো। সো আপনি আইসিকন ম্যাপে যখন এই কোশ্চেনগুলো আসবে, আপনি এই আলোচনাগুলো আসবে, তখন কিন্তু আপনাকে এই কথাগুলো অবশ্যই লেখা লাগবে। সো আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পড়বো, যেটা আমি একটু আগে পড়ে আসছি, আমি হয়তো 1-2টা অলরেডি পড়ে ফেলছি। সো আমার কি পড়বো, আমি প্রপার্টি হইতে পারে, ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে, আইসোকন কার্ভের ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি আমি আলোচনা করবো। তো 1 নাম্বার হলো ডাউনওয়ার্ড স্লোপিং। সো আমার এটা কিন্তু আপনাকে উল্টা কোশ্চেন করতে পারে যে আইসোকন ম্যাপ কি আপওয়ার্ড স্লোপিং হইতে পারে, এই কোশ্চেনও হইতে পারে। সো আপওয়ার্ড স্লোপিং যদি হইতো তাহলে কিন্তু এরকম হইতো, জিনিসটা এরকম হইতো মানে কি, আমি যখন এটা কিন্তু পসিবল না যে আমার ইনপুট ইনক্রিজ, দ্য আদার ইনপুট মাস্ট ডিক্রিজ টু কিপ দ্য আউটপুট কনস্ট্যান্ট। আমি এখানে কি করতেছি, এখানে আমি আমার ক্যাপিটাল কমাচ্ছি, আমি লেবার বাড়াচ্ছি। যদি এরকম কার্ভ হইতো, এরকম কার্ভ কিন্তু হইলে কিন্তু আমি দুইটাই বাড়ানো দরকার ছিল, ঠিক আছে, এটা হয় না কখনো যে আমি দেখা যাচ্ছে লেবারও বাড়াচ্ছি ক্যাপিটালও বাড়াচ্ছি, এটা তো পসিবল না। সেম লেভেল অফ আউটপুট, আমি আরো ক্লিয়ার করে বলতেছি, সেম লেভেল অফ আউটপুট পাওয়ার জন্য আমি লেবার বাড়াবো ক্যাপিটাল বাড়াবো, এটা কিন্তু পসিবল না। তো আমি একটু গ্রাফিক্যালি দেখি কেন পসিবল না। আমার গ্রাফটা যদি এরকম হইতো তখন কি দাঁড়াইতো দেখেন, আমি যখন এই পয়েন্টে ছিলাম, আমি যখন এই পয়েন্টে ছিলাম, তখন ধরেন আমার এই পরিমাণ লেবার দরকার ছিল, ঠিক আছে। তো আমি যখন এই পয়েন্টে আসছি তখন কিন্তু আমার এই পরিমাণ। সো এটা এটা আসলে পসিবল না, এটা আসলে পসিবল না। হ্যাঁ, এখানে যেটা বলছে ডাউনওয়ার্ড স্লোপিং এ পসিবল, আপওয়ার্ড স্লোপিং পসিবল না কেন, আমি লেবারও বাড়াবো ক্যাপিটালও বাড়াবো, এটা আসলে পসিবল না। 2 নম্বর প্রপার্টি হলো কনভেক্স শেপ। আমাকে বলতেছে যে এটা আমার আইসোকনিক ম্যাপ হবে, কনভেক্স শেপ হবে, কনভেক্স মানে এরকম হবে আর কি, একটু শোয়ানো হবে। সো এটা কনভেক্স শেপ কেন, যে আমার রেট অফ সাবস্টিটিউশন ডিক্রিজিং এর কারণে আমি শুরুতে বেশি স্যাক্রিফাইস করতেছি, আস্তে আস্তে স্যাক্রিফাইসের পরিমাণ কম করতেছি, অথবা আমি শুরুতে বেশি কম ইউজ করলেও আমার কাভার হয়ে যাচ্ছে, বাট আস্তে আস্তে আমার এটা হচ্ছে না। সো এই কারণে আমার এটা কনভেক্স শেপ হয়। এটা উল্টাটা হওয়া সম্ভব না। আপনি যদি কোশ্চেন করে যে এটা কি কনভেক্স ছাড়া কি অন্যটা হওয়া সম্ভব, আপনি বলবেন না, কেন না, কারণ এটা ডিক্রিজিং রেট অফ সাবস্টিটিউশনের কারণে। আপনি এই ওয়ার্ডটা মনে রাখা লাগবে যে ডিক্রিজিং রেট অফ সাবস্টিটিউশনের কারণে এটা উল্টাটা সম্ভব না। হ্যাঁ, উল্টাটা সম্ভব না। তো 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হইলো আমার ক্রস হয় কিনা, আমার ইন্টারসেক্ট করে কিনা একটা আরেকটাকে, আমি যদি দুইটা আইসোকন কার্ভকে ইন্টারসেক্ট করে কিনা। অ্যান্সার হলো না, ইন্টারসেক্ট করতে পারে না। কেন করতে পারে না, কার্ভ ইন্ডিকেট দ্য হায়ার লেভেল অফ আউটপুট। আমি যদি ধরেন আমার এই কার্ভটা, হ্যাঁ, এই কার্ভটা একটা আমাকে ইন্ডিকেশন দিচ্ছে, আমার 300 আউটপুট দিচ্ছে, ঠিক আছে। সো আমার যদি আরেকটা এটার উপরে যদি কার্ভ থাকে, তো উপরের কার্ভটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এটা ক্রস করা সম্ভব না, কারণ আমি এখানে কিন্তু বেশি লেবার ইউজ করতেছি, বেশি ক্যাপিটাল ইউজ করতেছি, বেশি আউটপুট পাওয়ার জন্য, হয়তো 400 ইউনিট আউটপুট পাওয়ার জন্য। সো এটা কিন্তু কখনোই ক্রস করা সম্ভব না, কারণ হলো বাস্তবে এটা হয় না, ঠিক আছে। কেন হয় না, আমার আমার হায়ার লেভেল অফ আউটপুটের কারণে। আমি যেহেতু বেশি ইনপুট দিচ্ছি, এই কার্ভে যেহেতু বেশি ইনপুট দিচ্ছি, লেবারও বেশি ইনপুট দিচ্ছি, ক্যাপিটালও বেশি ইনপুট দিচ্ছি, আউটপুটও বেশি হবে। সো যদি আমি নিচের দিকে আমি ক্রস করাই, তখন কিন্তু আউটপুটের পরিমাণ কমে যাবে, যেটা আমার আমার আসলে বাস্তবে এটা সম্ভব না। আমি বেশি ইনপুট দিব, আউটপুট কমে যাবে, এটা কিন্তু বাস্তবে হয় না আর কি। তারপর হলো কনস্ট্যান্ট আউটপুট। আমার কনস্ট্যান্ট আউটপুট দিচ্ছে স্মুথনেস, এটা কিন্তু একটা স্মুথ একটা কনভেক্স আইসোকন কার্ভ হয়, স্মুথ হয় আর কি। হ্যাঁ, তো এই 4টা আমার আইসোকন কার্ভের আমার ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা গ্রাফিক্যালি শিখবো, পরীক্ষা আসলে আমরা একে একে দেখবো। ড্রয়িং এন আইসোকস্ট লাইন, আমরা একটা কস্ট লাইন আঁকবো। আমরা এখন আইসোকন কার্ভ পড়ছি, এখন আমরা আইসো কস্ট কার্ভ পড়বো। হ্যাঁ, আইসো কস্ট লাইন পড়বো আর কি, আইসো কস্ট লাইন। সো লাইনটা এরকম হয় যে লাইন এটা এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। সো লাইনটা কিসের বিনিময়ে, লেবার এবং ক্যাপিটালের কম্বিনেশনে আমি লাইন আঁকতে পারি। আইডেন্টিফাই দ্য ইনপুট কস্ট, নো দ্য প্রাইস, লেবার এন্ড ক্যাপিটাল। আইসো কস্ট কার্ভ হলো আমার যখন আমি একটু 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 আরেকটু আমি যদি একটু কনসেপচুয়ালি বলি, আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি হলো ড্রয়িং এন আইসো কস্ট কার্ভ। আইসু কস্ট কার্ভ, হ্যাঁ। সো আইসু কস্ট কার্ভের মূল কথা হলো যে আমার লেবার এবং ক্যাপিটাল ইউজ আমি কি করতে পারি, একটা জিনিস আগের স্লাইড থেকে এটা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, ধরেন আমি আগের গ্রাফে কিন্তু আমি বলছি যে আমি কি করতে পারি। আগের গ্রাফে যদি আমি যাই,
আমার আগের গ্রাফে যদি আমি যাই, এখানে আমার আইসিইউ কস্টে, আমার আইসিইউ কার্ভে কি ছিল, জিনিসটা কি ছিল, এখানে মূল কথাটা কি ছিল একটু চিন্তা করে দেখেন তো। যে আমার এখানে মূল কথা ছিল আমি যে যে কম্বিনেশনে ইউজ করি না কেন, আমি আবারও বলতেছি, আমি যে কম্বিনেশন ইউজই করি না কেন, আমি কি 300 আউটপুট পাবো, তাই না? 300 আউটপুট পাবো, ঠিক আছে। তো যে কম্বিনেশন ইউজ করি না কেন 300 আউটপুট পাবো। এটা একটু মনে রাখেন, এটা একটু কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। আমি যে কম্বিনেশন ইউজ করি না কেন 300 আউটপুট পাবো। এখানে এসে বলতেছি, আমি আইসিইউ কস্ট কার্ভে বলতেছি যে আমার কম্বিনেশনের কথা বলতেছি, যে আমি কি করতে পারি, আমি কোনো 300 আউটপুট পাওয়ার জন্য, অথবা এখানে এখানে আমি কোনো একটা লেভেলে আউটপুট পাওয়ার জন্য আমি পুরা ক্যাপিটাল ইউজ করতে পারি 60 ইউনিট, আবার আমি 100 ইউনিট লেবার ইউজ করতে পারি। আবার আমার যদি বাজেট লাইন বেশি হয়, আমি যদি আর একটু বেশি ইউজ করতে চাই, বেশি আউটপুট পেতে চাই, ধরুন এই গ্রাফে এই পয়েন্টে আমি হয়তো 300 আউটপুট 300 পাই, হ্যাঁ, এটাতে হয়তো আমি 360 প্রডিউস করি। 360 প্রডিউস করার জন্য আমি আমি এই ক্যাপিটাল ইউজ করতে পারি, এই ক্যাপিটাল ইউজ করতে পারি, আর মাঝামাঝিও থাকতে পারি। মাঝামাঝি থাকতে কিরকম হবে, আমি এরকম হবে, ঠিক আছে। আমি 50 ইউনিট আমি কি করলাম, আমি লেবার ইউজ করলাম, আমি 40 ইউনিট ক্যাপিটাল ইউজ করলাম, এই পয়েন্টে থাকতে পারি। এই আইস কস্ট মানে কস্ট কার্ভের যে কোনো পয়েন্টে আমি থাকতে পারি, যে কোনো পয়েন্টে থাকতে পারি। আমি যে পয়েন্টে থাকি না কেন আমি 300 ইউনিট প্রডিউস করতেছি, ঠিক আছে। সো আমার এখানে এসে যদি আমি যদি এখানে আমি কি করব, আমি বলতেছি যে না, আমার 300 ইউনিট না, আমার 400 ইউনিট লাগবে, 400 ইউনিট প্রডিউস করা লাগবে। সো 400 ইউনিট প্রডিউস করার জন্য আমি কি করব, এখানে হয়তো আমি 100 ক্যাপিটাল ইউজ করব, আর এখানে ধরেন আমি 150 লেবার ইউজ করব, ঠিক আছে। সো আমি যদি পুরাটা মানে পুরা এই 400 ইউনিট প্রডিউস করার জন্য যে আমি আমার কাছে ক্যাপিটাল নাই, আমি শুধু লেবার ইউজ করব, তাহলে আমি পুরো 150 ইউনিট লেবার লাগবে। আর যদি আমি মাঝামাঝি বিলং করতে চাই, আমি 400 ইউনিট প্রডিউস করার জন্য যে আমি ক্যাপিটাল ইউজ করব, লেবার ইউজ করব, হ্যাঁ, আমি আবারও রিপিট করতেছি, আমি যদি এই 400 ইউনিট প্রডিউস করার জন্য আমি শুধু পুরোটা ক্যাপিটাল দিয়ে প্রডিউস করতে চাই, আমি 100 ইউনিট ক্যাপিটাল ইউজ করব। পুরোটা যদি লেবার দিয়ে ইউজ করতে চাই, 150 ইউনিট লেবার ইউজ করব। আমি যদি বলি না আমি কম্বিনেশন ইউজ করবো, আমি মাঝামাঝি থাকবো, মাঝামাঝি থাকলে আমি কি করবো, দুইটা কম্বিনেশন করবো, এরকম দুইটা কম্বিনেশন করে আমি কম্বিনেশন করে কি করবো, আমি 400 ইউনিট প্রডিউস করবো। এবার আসি যে আমার ব্যবসায়ী চাচ্ছে যে না, আমি 400 ইউনিট না, আমি 500 ইউনিট প্রডিউস করবো। সো 500 ইউনিট তো আসলে এই কম্বিনেশনে সম্ভব না, তাই না? তখন গ্রাফটা উপরে চলে আসবে, গ্রাফটা আরো উপরে চলে আসবে, তার মানে আমার বেশি ইউনিট লেবারও লাগবে, ক্যাপিটালও লাগবে, বেশি ইউনিট লেবারও লাগবে, ক্যাপিটালও লাগবে। সো তখন আমি কি করব, এই কম্বিনেশন ইউজ করবো। সো এটা হলো আমার আইসিইউ কস্ট কার্ভ, এটা হলো আমার আইসিইউ কস্ট কার্ভ। হ্যাঁ, যে আমার লেবার এবং ক্যাপিটালের কম্বিনেশনটা, যেখানে আমি যে কার্ভে রিফ্লেক্ট করি, যে কার্ভে লেবার এবং ক্যাপিটাল কতটুকু ইউজ করে আমি আউটপুট পাবো, যেটা রিফ্লেকশন থাকে, যে আইডেন্টিফাই ইনপুট কস্ট, যে নো প্রাইস অফ লেবার এন্ড ক্যাপিটাল, যা আমি ইনপুট কস্ট আমি আইডেন্টিফাই করতে পারি, ইনপুটটা আমি দিয়ে আমি কি পরিমাণ আউটপুট চাই, ওইটাই আমার আইসিইউ কস্ট লাইন। সো আইসিইউ কস্ট লাইন এখানে দেখেন, আমি যে কথাগুলো বলছি এখানে বলা হয়েছে, এই কথাগুলো ক্যালকুলেশন অফ ম্যাক্সিমাম ইনপুট, ইউজ দ্য টোটাল কস্ট টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল কোয়ান্টিটি অফ লেবার এন্ড ক্যাপিটাল, ম্যাক্সিমাম লেবার টোটাল কস্ট, প্লট পয়েন্ট অন গ্রাফ, লেবার অন এক্স এক্সিস। আমার আমি যে এতক্ষণ যে আলোচনাগুলো করছি দেখবেন এখানে ওই কথাগুলোই বলা হচ্ছে, ঠিক আছে। ভাইয়া আইসো কস্ট লাইনের সিগনিফিকেন্সটা একটু আবার রিপিট করা যাবে? সিগনিফিকেন্স বা এটা সিগনিফিকেন্সটা কেন হলো, ফলো করছে? হ্যাঁ, সিগনিফিকেন্সটা হলো আমি চাইলে 300 ইউনিট প্রডিউস করতে যাচ্ছি, 300 ইউনিট চাইলে আমি পুরোটা লেবার দিয়েও করতে পারি, আর ক্যাপিটাল দিয়েও করতে পারি, আবার কম্বিনেশন দিয়েও করতে পারি। এই দুইটা লেবার এবং ক্যাপিটাল কম্বিনেশনে প্রডিউস করতে পারি, ঠিক আছে। একটা বাজেট লাইন আর কি, আপনি অন্যভাবে কস্ট লাইন বলতে পারেন, বাজেট লাইন বলতে পারেন। সো আমি কোন বাজেটে এটা আমি যদি কস্ট কার লাইন বলতে পারি, বাজেট লাইন বলতে পারি। বাজেট লাইনের মূল কথা হলো আমি এই ইউনিট প্রডিউস করার জন্য আমি কোনটা বাজেট করব, আমি লেবার বাজেট করব না ক্যাপিটাল বাজেট করব না দুইটা কম্বিনেশন বাজেট করব। সো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী পড়ায়, আন্ডারস্ট্যান্ডিং দ্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সো আমরা একটা থিওরিটিক্যাল পড়ায় চলে আসছি, আমরা তখন গ্রাফ দেখছি, কনসেপচুয়াল জিনিস পড়ছি। সো কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর মূল কথা হলো, আপনি যখন ধরেন লাইফে, আপনি ধরেন আমি এই পড়া বাদ দিলাম, হ্যাঁ, এই পড়া বাদ দিলাম। সো আপনি ধরেন সবসময় কিন্তু সবকিছুতে কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেন। আপনি ম্যাথমেটিক্যাল ক্লাস করতেছেন, আপনার একটা ফি পে করা লাগছে, তো আপনি চিন্তা করছেন যে আমি বেনিফিট বেশি পাবো বলেই কিন্তু আপনি ফি পে করে ক্লাসে জয়েন করছেন। ধরেন আপনি যখন কোনো কিছু কনজিউম করতে চান, হ্যাঁ, ধরেন আপনি যখন কোনো কিছু কনজিউম করতে চান, তখন কিন্তু আপনি খরচের কথা চিন্তা করেন, বেনিফিটের কথা চিন্তা করেন। সো আপনার লাইফের প্রত্যেকটা ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলোর সাথে আপনার কস্ট বেনিফিট কিন্তু ইনভলভ, যে আপনি কত টাকা কস্ট করবেন, ইনকার করতে রাজি আছেন, ওইটা ডিপেন্ড করে আপনার বেনিফিটের উপর, আসলে আপনি কতটুকু বেনিফিট পাবেন, ঠিক আছে। সো এই কথাটাকে থিওরিটিক্যালি বলা হয়েছে, যে আমার কম্পেয়ার করি আমি আমার খরচ কত,
বেনিফিট কত। আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, আমরা এখানে কস্ট এবং প্রোডাকশন নিয়ে কথা বলতেছি, প্রোডাকশন নিয়ে কথা বলছি, কস্ট নিয়ে কথা বলতেছি। তো প্রোডাকশনের ক্ষেত্রে আমি 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 প্রোডাকশন কস্ট আমি আম- আমি আমি এই আমি কতটুকু প্রডিউস করব, কতটা প্রডিউস করতে কত টাকা খরচ করব, ওইটা আমি কি করব, আমি ডিপেন্ড করবে হলে আমি ওইটা সেল করে কত টাকা লাভ করতে পারবো। হ্যাঁ, যে এটা কি কম্পেয়ার করে, ডেফিনেশন কি, টোল কম্পেয়ার দ্য কস্ট এন্ড বেনিফিট, যে আমি কস্ট কত টাকা প্রডিউস মানে প্রোডাকশন করতে কত টাকা খরচ হচ্ছে এবং এটা সেল করে আমি কত টাকা পাবো, ওইটা অ্যানালাইসিস করি আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সো এটা একটা সিম্পল থিওরি যে আমরা এই জিনিসটা এখানে আমরা আলোচনা করি, ঠিক আছে। সো কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট, কেন দরকার, আমরা অলরেডি বুঝে গেছি কেন দরকার। আমার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির জন্য দরকার। আমি যদি ধরেন বেশি খরচ করি, তো ধরেন যে যে আমরা যেমন গার্মেন্টস এর কথা বলছি, শার্টের কথা বলছি, তো শার্ট প্রডিউস করতে যদি আমি পার শার্টে 200 টাকা খরচ করি এবং এটার মার্কেটে ভ্যালু যদি 150 টাকা হয়, তাহলে তো আমি ওই ব্যবসাতে থাকবে না বেশি দিন, তাই না? লস করতে করতে আমার ক্যাপিটাল চলে যাবে, আমি মেশিনারি সেল করব, আমি সব এমপ্লয়ি হায়ার টায়ার করে ব্যবসা বন্ধ করে দিব। সো আমার এটা প্রথম কথা হলো, আমার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির জন্য আমার এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা দরকার হয়। রিসোর্স অ্যালোকেশনের জন্য দরকার হয় আমার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা। রিস্ক মিটিগেশনের জন্য দরকার হয়, ইমপ্রুভ ডিসিশন মেকিং এর জন্য দরকার হয়। তো সব মিলে আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করলে আমি আসলে ব্যবসা বেশি দিন রান করতে পারি না, আমি লসে চলে যাবো, ব্যবসাটা বন্ধ করে দেওয়া লাগবে। আমরা আবার আইসোকন্ট কার্ভে চলে আসছি। হ্যাঁ, আমরা আইসোকন্ট কার্ভে চলে আসছি, আইসোকন্ট কার্ভে চলে আসছি। সো আইসোকন্ট এন্ড দ্য প্রিন্সিপাল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সো এটা থিওরিটিক্যালি, আমরা গ্রাফিক্যালিও কিন্তু আমরা এখানে শিখবো, যে আমরা বলতেছি কনভেক্স রিজন, যে আমার ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন আমরা কিন্তু এটা আমি অলরেডি পড়ে আসছি, তাই না? আমরা একটা আইসোকন্ট কার্ভ আঁকি, আইসোকন্ট কার্ভে যে এরকম হয়, আমরা বলছিলাম যে এখান থেকে আমার এরকম একটা হইতে পারে, এখান থেকে এরকম হইতে পারে। সো আমি এখানে বেশি বেশি আমার এখানে কম ক্যাপিটাল ইউজ করতেছি, এখানে বেশি কম ক্যাপিটাল ইউজ করতেছি, ক্যাপিটালের পরিমাণ অনেক কমাচ্ছি শুধু একজন লেবার বাড়ানোর কারণে। সো আমি এটা হলো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলতেছি, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। একটা সময় গিয়ে কিন্তু আমি আমার একজন লেবারের সংখ্যাটা যখন বেশি হয়ে যাবে, এই প্রোডাকশনে যখন লেবারের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আর বেশি লেবার কাজ করবে না। হুম। সো এই কারণে ডিমিনিশিং রেট হয় আর কি, এবং কনভেক্স শেপ হয়। সো এটা আমরা অলরেডি পড়ে আসছি আমরা, এটাতে আমি আর যাচ্ছি না। এই যে ওরা কিন্তু আমি আমি যে জিনিসটা ইকিউ কে বুঝাইছি, ওরা কিন্তু এই জিনিসটাই বলছে। হ্যাঁ, এই যে এইভাবে যে আমি ক্যাপিটাল স্যাক্রিফাইস করছি 2। হ্যাঁ, আমি লেবার বাড়াচ্ছি, 1 ইউনিট লেবার বাড়াইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে, আমি কিন্তু এই প্রোডাকশনে আমি অনেক বেশি আমি কি করতেছি, ক্যাপিটাল ইউজ করতেছি, যার কারণে আমি ক্যাপিটাল বেশি স্যাক্রিফাইস করে আমি একটা লেবার বাড়াইলেই হয়ে যাচ্ছে। আবার এই পয়েন্টে এসে কিন্তু আমার কি করছে, ক্যাপিটাল আমি 1 ইউনিট কমাচ্ছি, লেবারও 1 ইউনিট বাড়াচ্ছি। হ্যাঁ, তারপরে আমার কি হাফ হয়ে যাচ্ছে, আমি ক্যাপিটাল হাফ কমাচ্ছি, লেবার 1 ইউনিট বাড়াচ্ছি। তো এটাকেই বলা হয় ডিমিনিশিং রেট অফ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। হ্যাঁ, আইসোকন মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বলা হয় এটাকে। সো আপনাদের একটু চিন্তা করার সময় দিছি, আপনি একটু একটু ব্রেনটাকে স্টর্মিং করেন। আমি যে পড়াগুলো পড়াচ্ছি একটু চিন্তা করার চেষ্টা করেন, তাহলে আমরা পরবর্তী পড়ায় চলে যাব, রিটার্ন টু স্কেল। সো রিটার্ন টু স্কেল, আমরা রিটার্ন টু স্কেলের মূল কথা হলো যে রিটার্ন টু স্কেলের মূল কথা হলো আমাদের পড়াগুলো কিন্তু অনেকটা কাছাকাছি, ঠিক আছে, আমরা কস্ট পড়তেছি। হ্যাঁ, সো আমরা রিটার্ন টু স্কেলের মূল কথা হলো যে আমার আমি একজন লেবার বাড়ানোর ফলে আমার আউটপুটে কি ইম্প্যাক্ট পড়তেছে, ওইটা যে রেটে মেজার করতেছি, ওইটা হলো রিটার্ন টু স্কেল। আমার একজন লেবার বাড়ানোর ফলে অথবা ইনপুট বাড়ানোর ফলে আমার আউটপুটে কি চেঞ্জ হচ্ছে। আমি আবারও বলতেছি, আমার ইনপুটে চেঞ্জ আনার ফলে, লেবার এমপ্লয় করার ফলে অথবা ইনপুটে চেঞ্জ আনার ফলে আমার আউটপুটে কি পরিমাণে চেঞ্জ আসতেছে, এই যে রেটটা ক্যালকুলেট করা, ওইটা হলো আমার রিটার্ন টু স্কেল। ঠিক আছে, দ্য রেট এট হুইচ আউটপুট ইনপুট আর ইনক্রিজ প্রপোর্শনেটলি। তো ইনক্রিজ রিটার্ন টু স্কেল আমরা অলরেডি দেখছি, আমরা একবারে শুরুতে দেখে আসছিলাম টেবিলের মাধ্যমে। আমি শুরুতে যখন আমি কি করি, আমি যখন লেবার 1 ইউনিট বাড়াই, আউটপুট অনেক বেশি বাড়তেছে, তারপর আস্তে আস্তে আমার ডিমিনিশিং এ যাচ্ছে। তো ইনক্রিজ রিটার্ন টু স্কেল আমাদের একটা সময় কি ছিল, আমরা একটা গ্রাফ পড়ছিলাম না, এরকম এরকম একটা গ্রাফ পড়ছিলাম না, এরকম একটা গ্রাফ পড়ছিলাম না, এই যে এখানে এসে আবার আবার এই নিচের দিকে চলে যাচ্ছে। সো এই পয়েন্ট পর্যন্ত ইনক্রিজিং ছিল। আমার লেবার যত বাড়াচ্ছি আমার আউটপুট, আমি যদি এই পাশে আমি লেবার দিই, সরি এই পাশে হলো আমার আউটপুট। হ্যাঁ, আমি এই পাশে হলো আমার আউটপুট ছিল।
সো এ পাশে হলো আমার, সরি এ পাশে আমার, সো এ পাশে আমার কোয়ান্টিটি ছিল, এ পাশে কোয়ান্টিটি ছিল, আমার এই পাশে কি ছিল, আমার এই পাশে আমার ফর এক্সাম্পল লেবার ছিল। সো আমি লেবার, সো এ পাশে আমার লেবার ছিল, এ পাশে কোয়ান্টিটি ছিল। সো আমি এই পয়েন্ট পর্যন্ত আমি আমি যত মানে অল্প বানানোর ফলে, লেবার অল্প বানানোর ফলে আমার আউটপুট অনেক বেশি বাড়ছিল। সো এই পাশে এসে আবার আমার এটা হলো প্রথমটা, হ্যাঁ প্রথম কথাটা হলো এটা 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার, আমি 1 নাম্বার দিয়ে আপনাদের বোঝাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, ঠিক আছে। আর ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, ডিক্রিজিং হলো এই পার্টটা হলো ডিক্রিজ করতেছে। আমি লেবার বাড়ানোর কারণে আমার হেফাজত হচ্ছে, কাজে কাজে মিসম্যানেজমেন্ট হচ্ছে, আমার ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমার এটা আলোচনা। আমরা এখন চলে যাচ্ছি, ক্লাসটা মনে হয় একটু লেন্দি হয়ে যাচ্ছে। সো আমরা এখন চলে যাচ্ছি কস্ট এবং কস্ট কার্ভে চলে যাচ্ছি, ঠিক আছে। কস্ট এবং কস্ট কার্ভে চলে যাচ্ছি। তো প্রোডাকশন কস্ট আমরা 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 এটা তো অলরেডি শিখছি আমরা, তাই না? যে টোটাল কস্ট কোনটা, টোটাল কস্ট হলো আমার সবগুলো প্রডিউস করতে যে খরচ হচ্ছে ওইটা হলো টোটাল কস্ট। ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা, এটা আমরা অলরেডি পড়ে আসছি, এটা এটা আমি আর রিপিট করতেছি না। হ্যাঁ, সো এটা 2বার আসছে কেন, এই যে এই জিনিসগুলো রিপিট হচ্ছে কেন, আসলে আমার নোটটা সাজাইছিল শুরুতে আমি চ্যাপ্টার এন্ডের কোশ্চেন, আইবিবি টেক্সট বোর্ডে নিয়ে কথা বলছি, তারপরে বিগত বছরের কোশ্চেন গুলো নিয়ে আসছি, যার কারণে কিন্তু এটা 2বার হয়ে যাচ্ছে। আর রিপিটেশন অনেক অনেক স্লাইড দেখবেন রিপিটেশন, হ্যাঁ আপনার নোটেও অনেক দেখবেন রিপিট হচ্ছে, কারণ হলো বিগত বছর কোশ্চেনের কারণে। সো একটু আগে যেটা দেখলাম যে আমার টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এইগুলো যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব তখন আমার এরকম পাবো আমি, ঠিক আছে, এরকম পাবো। তো আমি যদি একটু একে ওকে বুঝাই, আমি আমি একটা এক্সাম্পলে বলছিলাম না যে আমার ফিক্সড কস্ট কত, আমার ফিক্সড কস্ট আমি যতটুকু প্রডিউস করি না কেন আমার অফিস রেন্ট দেওয়া লাগতেছে। সো অফিস রেন্ট দেওয়া লাগতেছে, ফিক্সড কস্ট হলে 1,000 টাকা ধরছিলাম, তাই না? তারপর আমি ভেরিয়েবল কস্ট ধরছিলাম আমি কত, আমার 100 টাকা, ঠিক আছে। তো টোটাল কস্ট হলো আমার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট মিলেই তো টোটাল কস্ট হলো 1,100 টাকা। তো এই জিনিসটা তো আমি একবার ইন্ডো পয়েন্টে এই পয়েন্টে এসে বুঝছি, হ্যাঁ এই পয়েন্টে এসে বুঝছি। বাট শুরুতে কি ছিল দেখেন, শুরুতে আমি প্রডিউস করি না না করি না কেন আমার কিন্তু 1,000 টাকা খরচ ছিল, শুরুতে আমার কিন্তু ফিক্সড কস্ট 1,000 টাকা, আমি প্রডিউস করি আর না করি না কেন। সো যখন আমি প্রডিউস করা শুরু করলাম, সো আমি যত ইউনিট প্রডিউস করতেছি আমার কাপড় দরকার হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, একটা জিনিসকে কনসিডার করি, হ্যাঁ আমি শার্ট প্রডিউস করি, তো আমি যত ইউনিট শার্ট প্রডিউস করতেছি তত ইউনিট আমার কি হচ্ছে, কি দরকার হচ্ছে, কাপড় দরকার হচ্ছে। সো ভেরিয়েবল কস্ট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ আমি যত ইউনিট শার্ট প্রডিউস করবো ততই আমার কাপড় দরকার হচ্ছে। তো ভেরিয়েবল কস্ট যখন বাড়ে, আমি তো দেখেন আমি কিন্তু এই যে ফিক্সড কস্ট এই 1,000 টাকা, 1,000 টাকা প্লাস ভেরিয়েবল কস্ট মিলেই কিন্তু এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে, তাই না, এই গ্রাফটা হচ্ছে। সো তো এটা তো বাড়বে, তাই না? ভেরিয়েবল কস্ট যত বাড়বে, ভেরিয়েবল কস্টের সাথে তাল মিলিয়ে আমার টোটাল কস্টের গ্রাফটা কিন্তু বাড়বে। সো আপনি যদি এই পরীক্ষাটা আসে যে প্রোডাকশন কস্টের মানে এই জিনিসটা যদি আসে পরীক্ষায়, তাহলে কিন্তু আপনি কিন্তু এইভাবে গ্রাফ এঁকে আপনি কিন্তু বুঝাই দিবেন। তারপরে এই থিওরিটিক্যাল, এই যে আমি কিন্তু স্লাইডের পরবর্তীতে কিন্তু ডেসক্রিপশন আছে, হ্যাঁ স্লাইডের পর প্রত্যেকটা স্লাইডের পরের স্লাইডে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে গ্রাফে কি বলা হয়েছে। আমি কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু আমি হয়তো স্কিপ করে যাই, যেহেতু আমি অলরেডি বুঝাই ফেলি, এই কারণে হয়তো স্কিপ করে যাই। আপনি কিন্তু পরীক্ষাতে আপনি গ্রাফ আঁকবেন, তারপরে এইভাবে বুঝাই দিবেন। মার্জিনাল কস্টের মূল কথা কি, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, তাই না? এটাই তো মার্জিনাল কস্ট, টোটাল কস্ট এবং চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো আমি যদি এইভাবে এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, এভারেজ কস্ট বোঝানো হয়েছে, এভারেজ ভেরিয়েবল কস্ট বোঝানো হয়েছে। সো এইভাবে আপনি এই এই জিনিসগুলো অ্যান্সার করবেন, ঠিক আছে। সো আপনি এইভাবে অ্যান্সার করবেন, গ্রাফ আঁকবেন, গ্রাফের এক্সপ্লেনেশন দিবেন, এক্সাম্পল দিয়ে এটা প্লট করার চেষ্টা করবেন গ্রাফে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে যে আলোচনাটা প্রোডাকশন কস্ট, এখানে যে আলোচনা করবে মার্জিনাল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট। সো এই এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, এখানে যে আলোচনাটা আমরা একটু যদি ডিটেলে যাই, মার্জিনাল কস্ট আমরা বুঝছি যে লাস্টে ইউনিট প্রডিউস করার জন্য যে কস্টটা হয়, হ্যাঁ লাস্টে ইউনিট প্রডিউস করার জন্য যে কস্টটা হয় এটা হলো আমার মার্জিনাল কস্ট, মানে চেঞ্জ ইন টোটাল কস্ট, চেঞ্জ ইন কোয়ান্টিটি। আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম না যে আমি যদি আমার 10 জন লেবার কি হয়েছে, সরি 10 জন লেবার আমার 100 ইউনিট প্রডিউস করে। সো আমার 11 নাম্বার লেবার যখন আমি নিচ্ছি তখন 110 ইউনিট হয়েছে। সো আমার এই যে 11 নাম্বার লেবারের জন্য আমার 10 ইউনিট বেশি প্রডিউস হয়েছে। সো মার্জিনাল কস্ট হলো 11, আমার ওটা ছিল মার্জিনাল রেভিনিউ, আর এখানে হলো মার্জিনাল কস্ট। জিনিস কিন্তু সেম,
জিনিস কিন্তু সেম। ওইখানে ছিলাম আমি রেভিনিউ বলছিলাম, রেভিনিউ দিয়ে বুঝাইছিলাম, এখানে খরচ দিয়ে বুঝাইছি। হ্যাঁ, আমার 10 জন লেবার যখন ছিল তাদের 100 টাকা বেতন দিতাম, 11 নম্বর লেবারের জন্য আরো 10 টাকা বেতন বেশি দেওয়া লাগতেছে। সো আমার মার্জিনাল কস্ট হইলো 10 টাকা, আর লাস্টের লেবারকে আমি 10 টাকা দিচ্ছি, সো এটা আমার 10 টাকা। ঠিক আছে, সো মার্জিনাল কস্ট কিন্তু আমি এইভাবে পাচ্ছি। সো এটা কিন্তু ফর্মুলা দিয়ে বুঝাইছে যে আমার টোটাল চেঞ্জ কত, টোটাল কস্ট চেঞ্জ হয়েছে হলো 10 টাকা। আর মার্জিনালি আমি একজন লেবার নিয়েছি, 2 জন নিলে হয়তো আবার অন্যরকম সিনারি হইতো। সো এই ছিল আমার মার্জিনাল কস্টের কথা, যেটা আমার পরবর্তী গ্রাফে আমরা গ্রাফিক্যালি রিফ্লেকশনটা পাবেন। সেকেন্ড হলো এভারেজ ফিক্সড কস্ট। সো এভারেজ ফিক্সড কস্ট, আপনি একটু চিন্তা করেন তো এভারেজ ফিক্সড কস্টের মূল কথা কি। আমি আমার ডেফিনেশনে বলছিলাম না যে আমার ফিক্সড কস্ট কত, 1000 টাকা। ঠিক আছে, আমি এখানে একটু আঁকাআঁকি করি, একটু ক্যালকুলেশন করি। আমি ওদের এক্সাম্পলে গেলাম না, আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পলটা দিচ্ছি ওইটাতে যাই। আমার ফিক্সড কস্ট হলো 1000 ইউনিট, আমরা অলরেডি বলছিলাম। তো 1000 ইউনিট আমি 1000 টাকা আর কি। সো 1000 টাকা আমি আমার ফিক্সড কস্ট। সো 1000 টাকা ফিক্সড কস্ট। তো এভারেজ ফিক্সড কস্ট কত হবে, আমি যদি 100 ইউনিট প্রডিউস করি, সো এভারেজ হবে আমার 10 টাকা। আমি যদি 200 ইউনিট প্রডিউস করি, সো আমি যদি 200 ইউনিট প্রডিউস করি, আমার হবে 5 টাকা। সো আমার কিন্তু এই যে কমে যাচ্ছে আর কি, আমি যত বেশি প্রডিউস করবো আমার এভারেজ ফিক্সড কস্ট কমে যাচ্ছে, আমি যত বেশি প্রডিউস করবো এভারেজ ফিক্সড কস্ট কমে যাচ্ছে। এভারেজ ভেরিয়েবল কস্ট কি, আমার টোটাল ভেরিয়েবল কস্ট আমি 100 ধরছিলাম, তাই না? আমি যদি এখানে চলে আসি, আমি টোটাল ভেরিয়েবল কস্ট 100 বলছিলাম একটু আগে, তাই না? তো 100 যদি আমি 100 প্রডিউস করি তাহলে আমার 1 টাকা। ঠিক আছে, সো টোটাল ভেরিয়েবল কস্ট তো সেম, টোটাল এভারেজ ভেরিয়েবল কস্ট সেম, ভেরিয়েবল কস্ট কিন্তু চেঞ্জ হয় না। আমি যদি 200 ইউনিট প্রডিউস করি তাহলে আমার ভেরিয়েবল কস্ট 200 হবে। সো 200, আমি 200 ইউনিট 200 মানে একই থাকবে আর কি। সো এভারেজ ভেরিয়েবল কস্টের কোনো চেঞ্জ হয় না, ম্যাক্সিমাম সময় হয় না। তো এই যে এই তিনটা জিনিস আমরা এখন গ্রাফিক্যালি দেখবো, যে আসলে গ্রাফে যদি আমি রিফ্লেক্ট করি তখন আমার গ্রাফটা কিরকম হয়, আমরা একটু দেখার চেষ্টা করব। সো গ্রাফে যদি আমি রিফ্লেক্ট করি, আপনি একটু দেখেন তো, না বোঝার কোনো কারণ নাই। আমার এই এভারেজ ফিক্সড কস্ট আমি বলছিলাম না যে আমি যত বেশি প্রডিউস করবো, একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম যে আমি যত বেশি প্রডিউস করবো, আমি যদি একটা একটা ক্লিয়ার করি আপনাদেরকে, আমি চেষ্টা করতেছি আপনাদের পুরোটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। মাঝখানে যাতে আমি মাঝে মাঝে হয়তো আটকে যেতে পারি, বা আমি হয়তো একটু ফ্লো ছাড়া হয়ে যেতে পারি, কারণ আমি আমি না একটু টেনশন করি যে আপনারা বুঝতেছেন কিনা, ওই টেনশন করতে গিয়ে আমি না মাঝে মাঝে ট্র্যাক ছাড়া হয়ে যাই, খেয়ে হারাইয়ে ফেলি। তো এভারেজ ফিক্সড কস্ট ডাউনওয়ার্ড স্লোপিং কেন, এটা আমরা এখন এক্সপ্লেন করবো। তো এটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন, আমি তো জানি ফিক্সড কস্ট আমার 1000 টাকা। হ্যাঁ, তো আমি যদি 100 ইউনিট প্রডিউস করি, সো আমি কি হবে, আমার পার ইউনিটে 10 টাকা খরচ হবে। আমি যদি ফিক্সড কস্ট যদি আমি 1000 ইউনিট, সো আমি যদি 200 ইউনিট প্রডিউস করি আমার 5 টাকা খরচ হবে। সো এই যে আমার কমতেছে, তাই না? সো এই পয়েন্টে ধরেন 10, আমার শুরুতে 10 টাকা ছিল, তারপর 5 টাকা হয়েছে, তারপর 2 টাকা হয়েছে, তারপর 1 টাকা হয়েছে। আমি যত বেশি প্রডিউস করবো নিচের দিকে আসতেছে, বুঝার কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এই কারণে এভারেজ ফিক্সড কস্টের কার্ভটা কিন্তু এবার নিচের দিকে নেমে আসছে। এবার সে এভারেজ ভেরিয়েবল কস্ট। তো এভারেজ ভেরিয়েবল কস্ট তো আমার শুরুতে কমছে, তারপর আস্তে আস্তে বাড়ছে। তো শুরুতে এভারেজ ভেরিয়েবল কস্ট তো আমার সেম থাকার কথা ছিল, আমি যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, সো এভারেজ ভেরিয়েবল কস্ট সেম থাকার কথা ছিল, বাট এটা ইনএফিসিয়েন্সির কারণে আমি যখন বেশি এমপ্লয় করব, বেশি ভেরিয়েবল কস্ট যদি আমি বেশি, এভারেজ ভেরিয়েবল কস্ট আমার উপরের দিকে ডাউনলোড হয়। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি পরবর্তীতে আসতেছি। হ্যাঁ, এটা আমি একটু ক্রস রাখলাম, এটা একটু পরে। এভারেজ টোটাল কস্ট, এটা তো বুঝি আমি। এভারেজ টোটাল কস্ট শুরুতে কমতেছে পরে বাড়তেছে কেন? কারণ হলো আমার এভারেজ টোটাল কস্ট শুরুতে কমতেছে পরে বাড়তেছে কেন? আমার প্রথমে আসি যে টোটাল কস্ট কি। টোটাল কস্ট হলো আমার ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট মিলে, তাই না? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট মিলে হলো টোটাল কস্ট। তো আমাদের এক্সাম্পলে কি ছিল, যে আমাদের টোটাল কস্ট 1000 টাকা। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট হলো 100 টাকা। সো আমার 1100 টাকা হলো আমার টোটাল কস্ট। সো টোটাল কস্টে যদি আমি নাম্বার অফ ইউনিট দিয়ে যখন ভাগ দিব, তখন কিন্তু আমি কি পাবো, আমি এভারেজ টোটাল কস্ট পাবো। ঠিক আছে, 10 টাকা, সরি 11 টাকা। আমি কিন্তু এটা এভারেজ টোটাল কস্ট। তো এভারেজ টোটাল কস্ট কিন্তু শুরুতে কমছে। কেন? আমার হলো এই যে এটার সাথে আমার মার্জিনাল কস্টের রিলেশন আছে। যে আমার কেন কমছে, আমার মার্জিনাল কস্ট শুরুতে কমছিল, যতক্ষণ পর্যন্ত মার্জিনাল কস্ট কমছে, সো ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এভারেজ টোটাল কস্ট কমছে। আমরা শুরুতে বলছিলাম যে ওই যে মার্জিনাল রেট অফ লেবার, মানে আমি যত বেশি লেবার ইম্পোর্ট করবো ইনএফিসিয়েন্সি বাড়বে, প্রোডাকশন কমে যাবে। ওই যে এক আপু কোশ্চেন করছিল যে 11 থেকে আবার 10-এ নামে কিভাবে, ওই মিসম্যানেজমেন্টের কারণে সবাই কাজ করে না। তো ওই কারণে কিন্তু আমার মার্জিনাল কস্ট কি আস্তে আস্তে বাড়তে থাকে, যে আমার শুরুতে কমছে আস্তে আস্তে বাড়তে থাকে। তো মার্জিনাল কস্ট যত বাড়বে
হ্যাঁ, আমি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াই নাই, বাট আমি লেবার বেশি বাড়াচ্ছি, মার্জিনাল কস্ট বাড়তেছে। মার্জিনাল কস্ট যখন বাড়তেছে তখন আমার কিন্তু এভারেজ, আমার টোটাল কস্টও বাড়তেছে। মার্জিনাল কস্ট যখন বাড়তেছে তখন টোটাল কস্টও বাড়তেছে, এবং একটা সময় মার্জিনাল কস্ট আমার টোটাল কস্ট ক্রস করে যাচ্ছে। তাহলে আমরা এখানে অনেকগুলো শিখলাম, শুধু বাকি থাকলো যে এভারেজ ভেরিয়েবল কস্টের জিনিসটা। ঠিক আছে, এভারেজ ভেরিয়েবল কস্টের জিনিসটা আমরা পরে ক্লিয়ার হব। আমরা এই এক্সাম্পল দিয়ে, নর্মাল কমন সেন্স দিয়ে আমরা বুঝতেছি না যে এভারেজ ভেরিয়েবল কস্ট কেন বাড়ে। এভারেজ ভেরিয়েবল কস্ট তো বাড়ার কথা না, তাই না? আমি 10টা শার্ট প্রডিউস করবো, 10টা শার্টের জন্য 10টা শার্টের পরিমাণই কাপড় লাগার কথা। তো এখন আমরা একটা জিনিস শিখবো, শর্ট রান এভারেজ টোটাল কস্ট, লং রান এভারেজ টোটাল কস্ট। সো শর্ট রানে আমার এভারেজ টোটাল কস্ট কিরকম হয়, লং রানে এভারেজ টোটাল কস্ট কিরকম হয়। সো এই পড়াটা খুব সহজে আমরা দেখবো। আপনাদের, আমরা একটা বিরতিতে যাওয়ার দরকার, আমরা এই আরেকটু সামনে যাওয়ার পরে বিরতিতে যাব, ঠিক আছে? সো আমার এই কোশ্চেনও কিন্তু এসে থাকে পরীক্ষায়। সো শর্ট রানে এভারেজ টোটাল কস্ট কার পাই, এরকম হয়, এরকম হয়, হ্যাঁ এরকম হয়, এরকম হয়। সো শর্ট রানে এরকম হয় কেন? এটার অ্যান্সারটা হলো, আমি আমি শর্ট রানে যখন আমি দেখি যে আমি আমি আপনাদের খুব সহজ করে বলে দিই, আপনি আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমি সহজ করে বলে দিচ্ছি। আপনি ধরেন 10 জন লেবার ইউজ, মানে আপনার একটা গার্মেন্টস ব্যবসা আছে, আপনার মেশিন আসে 10টা, 10টা মেশিনে আপনি 10 জন লেবার ইউজ করতে পারবেন। যখন আপনি 12 জন লেবার নেন, 13 জন লেবার নেন, তখন মিস ম্যানেজমেন্ট হয়, মানুষ বসে থেকে কাজ করে না, যার কারণে আপনার কি কষ্ট বেড়ে যাচ্ছে, মার্জিনাল কস্ট বেড়ে যাচ্ছে, টোটাল কস্ট, মানে এভারেজ টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। সবগুলো গ্রাফে আপওয়ার্ড হচ্ছে। যখন আপনার ক্যাপাসিটি, আমি সহজ করে বলে দিচ্ছি, আপনার ইন্ডাস্ট্রির যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি বেশি যদি আপনি লেবার হায়ার করেন, তখন কিন্তু আপনার কস্টটা বেড়ে যাচ্ছে। তো তখন কি করে যারা ব্যবসায়ী, ওরা কি করে, নতুন করে আবার মেশিনারিজ আমদানি করে, আর সে ফ্লোর নেয়, নতুন করে ফ্লোর নেয়। ফ্লোর নেওয়ার ফলে সে আবার অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে যখন আবার তার সেল বাড়ে, তখন আবার সে একই সিকোয়েন্সে কি হয়, আপনি আবার কি হচ্ছে, আবার লেবার হায়ার করতেছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে। তো যখন সে দেখে মিসম্যানেজমেন্ট হচ্ছে, বেশি লেবার হয়ে গেছে, তখন আবার সে মেশিন আমদানি করে, তখন আবার সে একটা লেভেলে চলে আসে। তো এই আলোচনা থেকে আমরা পাচ্ছি যে এই যে শর্ট রানে এভারেজ টোটাল কস্ট কার্ভটা এই কারণে এরকম হয়, এই শর্ট রানে এরকম হয়। আবার আমি কি করতেছি, নতুন ক্যাপাসিটি বাড়াচ্ছে, তখন আবার এখান থেকে শুরু হয়, আবার মিসম্যানেজমেন্ট হয়। সো আমি শর্ট রানে আমার কি প্রতিবারই এরকম হচ্ছে, ঠিক আছে, প্রতিবারই এরকম হচ্ছে। তো এই শর্ট রানের যে লোয়ার পয়েন্ট গুলা নিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকি, তো এটা হলো লং রান। হ্যাঁ, এইটা হলো লং রান। লং রানে আমার কি কিরকম গ্রাফ পাবো, আমি এরকম একটা গ্রাফ পাবো লং রানে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাবো, লং রানের এভারেজ টোটাল কস্ট কার্ভ পাবো। তো এই গ্রাফের আমি এই রেড মার্ক পর্যন্ত, আগ পর্যন্ত আমি ইফিসিয়েন্ট পয়েন্ট, ইকোনমিক অফ স্কেল পাই। আমি লেবার যত বাড়াই, আমি ইকোনমিক অফ স্কেল পাই, আমার খরচ তত কমে, ঠিক আছে। তো এই পয়েন্ট যখন ক্রস করে যায়, তখন আমি যতই যতই লেবার বাড়াই না কেন, আমি যতই প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করি না কেন, আমি ইকোনমিক অফ স্কেল পাবো না। আমি কি পাবো, ডিজ ইকোনমিক অফ স্কেল পাবো। হ্যাঁ, ডিজ ইকোনমিক অফ স্কেল পাবো। এখানে তাহলে এটা বুঝার আগে আপনার একটা কোশ্চেন রাখতে পারি, ইকোনমিক অফ স্কেল কি, ডিজ ইকোনমিক অফ স্কেল কি? ইকোনমিক অফ স্কেল হলো কমন থিওরি, একটা থিওরি, যে থিওরির মাধ্যমে আমরা চিন্তা করি আমি যত বেশি প্রডিউস করবো, আমার পার ইউনিটের খরচ কমে যাবে। আমি আবারও বলতেছি, ইকোনমিক স্কেলের মূল কথা হলো আমি যত বেশি প্রডিউস করব পার ইউনিটের প্রাইস তত কমে যাবে। বাট বাস্তব ক্ষেত্রে তা হয় না, কারণ আমার ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি না বাড়াইয়া যদি আমি যদি শুধু প্রোডাকশনই বেশি করতে চাই, প্রোডাকশন বেশি করতে গিয়ে যদি আমি ইনপুট গুলা ঠিকভাবে না দিতে পারি, ম্যান, মেশিন, লেবার, ক্যাপিটাল, সবগুলো ইনপুট যদি ঠিকভাবে না দিতে পারি, আমি ধরেন আমি কি করলাম, আমি 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 আমার মেশিন আছে 10টা, আমি 20 জনের জায়গায় 30 জন হায়ার করলাম, তাহলে আমার ডিসইকোনমি হয়ে যাবে, মিসম্যানেজমেন্ট হবে। আরেকটা হইতে পারে, ধরেন আমার ক্যাপাসিটি আছে, আমার কি হইলো, আমার ডিসইকোনমিক স্কেল হইতে পারে আরেকটা কারণে, ধরেন আমি আমি আমার আমি শুধু মেশিনের কারণে হইতে পারে, আমার 10টা মেশিনে কাজ করার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, সো আমি মেশিন যদি আর 10টা জায়গায় 20টা নিয়ে আসি, তাহলে কিন্তু আমার মিসম্যানেজমেন্ট হবে। আমি বেশি বেশি ইনভেস্টমেন্ট হবে, বাট আমার রিটার্ন কিন্তু ওইরকম আসবে না, ঠিক আছে, রিটার্ন কিন্তু ওইরকম আসবে না। সো এটা হলো শর্ট রান লং রানে এভারেজ টোটাল কস্টের কার্ভের আমার একটা চিত্র। তারপর আমরা চলে যাচ্ছি ইকোনমিক অফ স্কেল, ডিজ ইকোনমিক অফ স্কেল। এটা আমরা অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। সো ইনএফিসিয়েন্সির ব্যাপার, প্রোডাকশন কস্ট, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, সো মিনিমাম এফিসিয়েন্ট স্কেল। তো এই টেবিলটা আমার দেখাই লাগবে, এই টেবিলটা না দেখলে এতক্ষণ যে গ্রাফগুলো পড়ছি ওইগুলো বুঝবেন না। আসলে গ্রাফগুলোতে এই টেবিলের ডিরাইভেশন থাকা দরকার ছিল, তো ওইভাবে আসলে ডিরাইভ করা হয় নাই।
আপনার বইও নাই, এই কারণে আমি ডিরাইভ করি নাই, বাট পরবর্তীতে আমি ক্লাসে চেষ্টা করবো বড় সেশনে আর কি, যে আমি গ্রাফিক্যালি ডিরাইভ করতে আগে টেবিল আঁকবো, এই টেবিলের পাশে হয়তো আমি গ্রাফ আঁকবো, আমি এখনো আঁকতে পারি অবশ্য চাইলে, টেবিলের পাশে আমি গ্রাফ আঁকবো, তাহলে কি হয় জিনিসটা সহজ হয় আর কি, বোঝাটা সহজ হয়। হ্যাঁ, আমি আরেকটু যদি পেছনে চলে যাই, দেখুন এই টেবিলের সাথে কোনটা রিলেশন আপনি একটু দেখেন তো, ফিক্সড কস্ট, মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এই টেবিলের সাথে কোনটা জড়িত আছে একটু দেখেন তো। আমার কিন্তু এই গ্রাফটা জড়িত, এই টেবিলের সাথে কিন্তু এই গ্রাফটা জড়িত ছিল, ঠিক আছে, এই গ্রাফটা জড়িত ছিল, তাই না, এই গ্রাফটা ছিল ওই টেবিলের সাথে, সো আমি ওই টেবিলের সাথে যদি এই গ্রাফটা নিয়ে আসতাম আপনার বোঝার জন্য সহজ ছিল। তো আপনি একটু এই গ্রাফটা মানে চোখে রাখেন, আপনি একটু ব্রেনে রাখেন, আমরা টেবিলটা যখন আলোচনা করবো ওই গ্রাফটা আপনার কাজে লাগবে, ওই গ্রাফটা আপনার কাজে লাগবে। তো আমরা একটু অল্প অল্প করে আগাবো, খুব বেশি দ্রুত যাব না। আমার এই গ্রাফে কি এখানে কোয়ান্টিটি, তাই না, এখানে আমার কোয়ান্টিটি আউটপুট দেখাচ্ছে, এখানে ফিক্সড কস্ট আমি যেই পয়েন্টে প্রডিউস করি না কেন 20 টাকা, আমরা যেটা ধরছিলাম এক্সাম্পলে 1000 টাকা, তাই না, তো আমরা 1000 দিয়ে শিখবো, এখানে দিয়ে শিখবো না। তা মার্জিনাল কস্ট হলো, আমি মার্জিনাল কস্ট লাস্ট ইউনিট প্রডিউস করার জন্য যে খরচটা, এটা হলো মার্জিনাল কস্ট। আমার শুরুতে কমছে, শুরুতে 10 টাকা ছিল, তারপর কস্ট হলো 5 টাকায় নামছে, তারপর আবার বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট কিন্তু আমার কন্টিনিউয়াসলি বাড়তেছে। আচ্ছা, এই ভেরিয়েবল কস্টের অ্যান্সারটা পাইছি, সরি, ভেরিয়েবল কস্ট হলো টোটাল, ভেরিয়েবল কস্ট কিন্তু আমার কন্টিনিউয়াসলি বাড়তেছে। হ্যাঁ, সো টোটাল কস্ট হইলো আমার এই আমার ফিক্সড কস্ট এবং আমার ভেরিয়েবল কস্ট মিলে হইলো আমার টোটাল কস্ট, ঠিক আছে। তো এভারেজ ভেরিয়েবল কস্ট কোনটা, এই এভারেজ ভেরিয়েবল কস্টের যখন আমি নাম্বার অফ কোয়ান্টিটি দিয়ে ভাগ দিব, তখন আমার এভারেজ ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে, ঠিক আছে। সো আমি তারপর আমি এভারেজ টোটাল কস্ট কোনটা, আমার টোটাল কস্টকে যখন আমি কি করব, আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, তখন আমি এভারেজ টোটাল কস্ট পাবো, তাই না। এভারেজ ফিক্সড কস্ট কোনটা, আমি যদি ফিক্সড কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ দিই, তাহলে এভারেজ ফিক্সড কস্ট পাবো। সো এই লেখাগুলো আমি একটু টাইম নিচ্ছি, আপনি অবশ্য যারা বুঝেন তারা একটু বিরক্ত হবেন না, আমি একটু লিখে দিই, আপনার ক্লাসে সুবিধা হবে আর কি। হ্যাঁ, ক্লাসে যখন আপনি ভিডিও রেকর্ডিংটা শুনবেন আপনার জন্য সুবিধা হবে আমি যদি লিখে দিই আর কি, স্পষ্ট করি এখানে। হ্যাঁ, এখানে যদি আমি লিখে দিই, সো আপনার এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। ফিক্সড কস্ট আমরা জানি ফিক্সড, মার্জিনাল কস্ট জানি এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে যদি চিন্তা করি। হ্যাঁ, তো এভারেজ ভেরিয়েবল কস্ট মানে কি, আমার ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই কোয়ান্টিটি, ঠিক আছে। আর এভারেজ টোটাল কস্ট কি, আমার টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। আমার এভারেজ ফিক্সড কস্ট কি, আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। আমি একটা একটা পয়েন্ট যদি ধরি, আমার এখানে কি ছিল, কোয়ান্টিটি 0 ছিল, তো নিচেটা যদি 0 হয় সো তিনোটাই 0 হবে, ঠিক আছে। তো আমি যদি এই পয়েন্টে যাই, এই পয়েন্টে যদি আসি, সো আমার এই এক কোয়ান্টিটি একটা, সো আমি এভারেজ ভেরিয়েবল কস্ট কত হবে, আমার আমার ভেরিয়েবল কস্ট 10 টাকা, 10 এর 1 দিয়ে ভাগ দিলে 10ই হয়, ঠিক আছে। টোটাল কস্ট, এভারেজ টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট 20 টাকা আমরা জানি, সো টোটাল কস্ট 30 টাকা, সো 1 দিয়ে ভাগ দিলে 30ই হবে, এটাও সেম। সো আমি দুইটা হয়েছে, আমার কোয়ান্টিটি যখন দুইটা আমি প্রডিউস করতেছি, সো এভারেজ ভেরিয়েবল কস্ট কোনটা, আমার ভেরিয়েবল কস্ট কত, আমার ভেরিয়েবল কস্ট 15 2 দিয়ে ভাগ দিলে 7.5, তাই না। তারপর হলো আমি টোটাল কস্ট হলো আমার কত, 35 2 দিয়ে ভাগ দিলে 17.5, তাই না। এভারেজ ফিক্সড কস্ট কত, আমার 10, তো ফিক্সড কস্ট তো 20 আমরা সবসময় জানি, তো ফিক্সড কস্ট 10। আমি 3 দিয়ে যদি ভাগ দিই, আমি যদি উল্টা উল্টা যদি যাই আর কি, হ্যাঁ, ফিক্সড কস্ট তো আমরা জানি সব সময় 20, তো 20 যদি আমি 3 দিয়ে ভাগ দিই 6 হবে, 4 দিয়ে ভাগ দিলে 5 হবে, 5 দিয়ে ভাগ দিলে 4 হবে, তো এইভাবে ফিক্সড কস্ট পাইলাম। তো এভারেজ টোটাল কস্টের ক্ষেত্রে সেম, আমার 15 টাকা, আমার টোটাল কস্ট হলো 45 টাকা, 3 দিয়ে ভাগ দিলে 15 টাকা, 60 টাকা, 3 দিয়ে ভাগ দিলে 15 টাকা, 80 টাকা, 80 4 দিয়ে ভাগ দিলে, 5 দিয়ে ভাগ দিলে 16 টাকা। তো এইভাবে আমি এভারেজ টোটাল কস্ট পাইলাম, তো এইভাবে কিন্তু পাচ্ছি। তো এইগুলো যখন আমি গ্রাফিক্যালি রিফ্লেক্ট করবো, আমি একটা গ্রাফ আঁকি, গ্রাফিকে যখন আমি রিফ্লেকশন দেখাবো, তখন কিন্তু আমি কি পাবো, এই যে একটা গ্রাফ পাবো আর কি। তো এই গ্রাফে আমি কি, এই পাশে ধরেন, এই পাশে হলো, সো গ্রাফিক্যালি একটু দেখি, আমি এভারেজ ভেরিয়েবল কস্ট আমার শুরুতে কি হয়েছে, এভারেজ ভেরিয়েবল কস্ট শুরুতে কমছে, তারপর আস্তে আস্তে বাড়ছে, তাই না। তো এভারেজ ভেরিয়েবল কস্ট শুরুতে কমছে, আস্তে আস্তে বাড়ছে, এভারেজ ভেরিয়েবল কস্ট। তারপর আমি এভারেজ টোটাল কস্ট কি হয়েছে, আমার এভারেজ টোটাল কস্ট হলো শুরুতে কমছে তারপর আবার বাড়ছে, এভারেজ টোটাল কস্ট। সো এভারেজ টোটাল কস্ট আমার কি, সরি, এভারেজ টোটাল কস্ট তো উপরে থাকবে, তাই না। সো এভারেজ টোটাল কস্ট শুরুতে কমছে, এভারেজ টোটাল কস্ট। তারপর হলো এভারেজ ফিক্সড কস্ট, আমার ফিক্সড কস্ট কি, আমার এই ফিক্সড কস্ট কিন্তু কমতেই আছে, তাই না। ফিক্সড কস্টের গ্রাফটা এরকম হবে, ফিক্সড কস্ট গ্রাফটা এরকম হবে, এভারেজ ফিক্সড কস্ট। আমরা গ্রাফ কিন্তু আঁকা শিখে ফেলছি, তো আপনি কিন্তু পরীক্ষায় এভাবে এঁকে গ্রাফ আঁকবেন,
আপনি কনসেপচুয়ালি মনে গ্রাফ আঁকতে পারেন, ডেটা দিয়ে আঁকতে পারেন, আপনি যেভাবে আঁকেন না কেন আপনি কিন্তু ডিরাইভ করা সম্ভব। এখানে ইকোনমিক্স জিনিসটা কি, ধরেন আমি আমি যেটা বুঝতেছি আর কি, যে এখানে এমন কিছু নাই। আপনি যদি একবার রিলেশন বের করে ফেলতে পারেন, একবার যদি জিনিসটা আপনি ক্যাচ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এটা আপনি যেভাবেই আপনি ঘুরায় ফেরায় খুব রং তুলি মিশায় খুব সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবেন, যদি আপনি ক্যাচ করতে পারেন একবার। আমি যেটা পারছি যে ক্যাচ করতে পারছি, আমি এখানে কিন্তু প্রতিবারই আমি গ্রাফ আঁকতে পারি, কনসেপ্ট গুলো বুঝি। যদি একবার আপনি ক্যাচ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ, ঠিক আছে। আর ক্যাচ তো করা লাগবেই, পরীক্ষা যেতে পাস করা লাগবে, ক্যাচ না করলে পরীক্ষা পাস করবেন না। So, আমরা অন্য একটা আলোচনা ভাইয়া, চলে যাচ্ছি। শিওর। মার্জিনাল কস্টের ফর্মুলাটা একটু বলবেন, এখানে নাম্বারগুলো কিভাবে আসলো? যে মার্জিনাল কস্টের যেটা, মার্জিনাল কস্ট হলো লাস্টের, না এটা আমার ফিক্সড কস্ট তো 10, আমি বলি আমরা কিন্তু ক্যালকুলেট করছি এই পাশের গুলা, এই তিনটা ক্যালকুলেট করছি, হ্যাঁ এই তিনটা ক্যালকুলেট করছি। তো এগুলা আমি আচ্ছা আমি রিপিট করতেছি। এটা ফিক্সড কস্ট 20 টাকা, এটা নিয়ে কনফিউশন নাই। মার্জিনাল কস্ট হলো, আমি মার্জিনাল কস্ট হলো লাস্টের ইউনিট প্রডিউস করতে যে খরচটা হচ্ছে, ঠিক আছে, লাস্টের ইউনিট প্রডিউস করতে যে খরচটা হচ্ছে ওইটা হলো মার্জিনাল কস্ট। তো এখানে কিন্তু এটা আমরা কোনো ক্যালকুলেশন দিয়ে আনি নাই, আমরা মার্জিনাল কস্ট নরমালি আমরা জানি যে মার্জিনাল কস্ট কি হয়, শুরুতে কমে তারপর আস্তে আস্তে বাড়ে, হ্যাঁ ওই অ্যাজাম্পশন থেকে এটা আমরা ডিরাইভ করছি আসলে, সত্যি কথা। সো ভেরিয়েবল কস্ট কি, ভেরিয়েবল কস্ট আমরা আস্তে আস্তে বাড়তেছে। ভেরিয়েবল কস্ট কেন বাড়ছে, আমি 1 ইউনিট প্রডিউস করতে যে ভেরিয়েবল কস্ট খরচ হবে, আমার যতটুকু কাপড় দরকার হবে, আমি যদি 2টা শার্ট বানাই তার ডাবল কাপড় দরকার হবে, হ্যাঁ অথবা লেবার ডাবল, মানে এখানে শুধু কাপড়ের, যদি কাপড় হইতো তাহলে কিন্তু কনস্ট্যান্টলি বাড়তো, 10-এর জায়গায় 20 হইতো, 30 হইতো, কিন্তু এখানে তো ভেরিয়েবল কস্টে শুধু কাপড় না, আদার জিনিসগুলো জড়িত আছে, লেবার আছে, অন্য জিনিসগুলো জড়িত আছে, এই কারণে কিন্তু ওই কনস্ট্যান্টলি বাড়ে নাই, বাট বাড়ছে, হ্যাঁ আমি যত বেশি প্রোডাকশন বাড়াইছি আমার ভেরিয়েবল কস্ট বাড়ছে, কিউমুলেটিভ ফিগার যেহেতু, এই কারণে, হ্যাঁ। সো টোটাল কস্ট হলো আমার, এই টোটাল কস্টের আমার ফর্মুলা আছে, টোটাল কস্ট হলো আমার ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট মিলে হলো টোটাল কস্ট, এটা নিয়ে তো কনফিউশন নাই, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। জি। সো আপনার কোশ্চেন করবে, সমস্যা নাই, ক্লাসে মাঝখানে কোশ্চেন করেন, কারণ হলো আসলে তাহলে ইন্টারেক্টিভ হবে। আর এটা শুধু ইকোনমিক্সেই কোশ্চেন আসবে, অন্য সাবজেক্টে তো কোশ্চেন আসবে না। সো আমি শুরুতে ভুল বলছিলাম, আমি এক্সট্রিমলি সরি। সো যেটা বলতেছিলাম, আমরা এখন চলে যাচ্ছি রেভিনিউ, কস্ট এবং প্রফিট। রেভিনিউ, কস্ট এবং প্রফিট, এই রেভিনিউ কিন্তু আমরা কখনো ছিল না, তাই না? কস্ট নিয়ে কথা বলছি, হ্যাঁ আমরা কিন্তু এতক্ষণ কস্ট নিয়ে কথা বলছি, আমরা টোটাল কস্ট নিয়ে কথা বলছি, ভেরিয়েবল কস্ট নিয়ে কথা বলছি, কস্ট নিয়ে কথা বলছি, প্রফিট নিয়ে কথা বলি না, রেভিনিউ নিয়ে কথা বলি না। সো রেভিনিউর মূল কথা কি, আমার রেভিনিউর মূল কথা কি, রেভিনিউ হলো প্রাইস টাইমস কোয়ান্টিটি। আমার রেভিনিউ হলো এক কথায় সেলস, আমি বলি আর কি, সত্যি কথা আমার কাছে রেভিনিউ টার্মটা না খুব কনফিউজিং মনে হয়, আপনাদের কাছে কনফিউজিং মনে হবে। তো আপনি কনফিউজড হওয়ার কারণে আপনি সেলস মনে রাখেন, সেলস, রেভিনিউ মূল কথা হলো সেলস। সেলস কিভাবে পাই, আমি একটা জিনিস 10 টাকা করে সেল করতেছি, এবং সরি আমি 100 ইউনিট সেল করি 10 টাকা করে। সো আমার এই যে 10 টাকা দিয়ে যদি আমি 100 গুণ দিই তাহলে 1000 হইলো আমার সেলস। সো আমি প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইস হলো 10 টাকা, কোয়ান্টিটি হলো 100, ঠিক আছে, প্রাইস হলো 10 টাকা, কোয়ান্টিটি হলো 100, সো আমার রেভিনিউ কত হবে, আমার 1000 হবে, ঠিক আছে। বা এখানে ওরা দিচ্ছে 10 10 100, এটা হইতে পারে। সো এটা আমার রেভিনিউ, সহজ না জিনিসটা? মার্জিনাল রেভিনিউ কি, আমি 10টা সেল করলে আমি কি পাচ্ছি, 10টা সেল করলে আমি 1000 টাকা পাচ্ছি। তো আমি যদি 10টা সেলের জায়গায় 11টা সেল করি, হ্যাঁ 11টা সেল করি, সো 11টা সেল করবো কত করে, 100 করে, সো 1100 হবে, 1100 হবে। সো আমি লাস্ট ইউনিট সেল করে কত পাচ্ছি, 100 পাচ্ছি, 100 হলে আমার মার্জিনাল রেভিনিউ। তো এটা আবার ফর্মুলা দিয়েও বের করা যায়, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, চেঞ্জ ইন কোয়ান্টিটি। আমি এই ফর্মুলাতেও যদি আমি ডেটা বসাই, ধরেন আমি ওদেরটা ইউজ করলাম না, হ্যাঁ ওদেরটা আমি গেলাম না, আমারটাতে আমি যদি যাই, তো টোটাল রেভিনিউতে চেঞ্জ হয়েছে কত, টোটাল রেভিনিউতে চেঞ্জ হয়েছে আমার 100 টাকা, আর আমার টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে একটা, সো আমার মার্জিনাল রেভিনিউ হলো 100। এবার আপনি ডিভাইড করতে পারেন, জিনিসটা কিন্তু কঠিন না, জিনিসটা আমি আবারও বলতেছি, যে ধরেন এই যে পড়াগুলা, এটা যে কোনো পড়া হোক, এখানে ইকোনমিক্স এর পড়া পড়তেছি, বা আপনি হয়তো মানে আপনার 6টা সাবজেক্ট পড়া লাগতেছে, আবার এবি দিকেও পড়া লাগবে, আপনি যদি সাথে সাথে অন্য কোনো ডিগ্রি করেন ওইখানেও পড়াশোনা করা লাগে, যে কোনো পড়া হোক না কেন, এমন কোন জিনিসটা কিন্তু আসলে আপনি যদি একবার ক্যাচ করতে পারেন, আপনি যদি একটু কনসেপচুয়ালি বুঝেন, হ্যাঁ সো জিনিসগুলো কিন্তু কঠিন, একটু মজাই লাগে। আপনি কঠিন লাগবে তখনই যখন আপনি জিনিসগুলো বুঝবেন না, রিলেট করতে পারবেন না। স্পেসিফিকলি ম্যাথ এবং ইকোনমিক্স এর ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। আর আপনার বেঙ্গলি ডিপ্লোমার জন্য তো আমি আছি সহজ করে বোঝাই দেওয়ার জন্য। এবার আসি দুইটা টার্ম, এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট। আমরা আসলে পড়তে গেলে অনেক কিছু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, অনেক জিনিস জানি, হ্যাঁ আমরা এখন প্রোডাকশন পড়ছি, অনেক গ্রাফটা পড়ছি, টেবিল পড়ছি, আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করছি, এখন আবার ডিফারেন্ট আলোচনায় চলে আসছে, থিওরিটিক্যাল কথাবার্তায় চলে আসছে। তো থিওরিটিক্যালি আমরা একটু আগে পড়ছি, আমরা রেভিনিউ নিয়ে কথা বলছি, আমি সহজে বলে দিচ্ছি সেলস এর অ্যামাউন্টটা, আমরা মার্জিনাল রেভিনিউ নিয়ে কথা বলছি। তো এখানে আসি আমরা যে
এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট, এই দুইটা টার্ম আমার শুরুতে মনে হইলে কেমন মনে হয় যে এক্সপ্লিসিট কস্ট কোনটা, ইমপ্লিসিট কস্ট কোনটা। আরেকটা জিনিস হয় যে একবার পড়ার পর অনেক সময় ভুলে যাই, পরীক্ষা লিখতে পারি না, বাট একটু একটু কনসেপচুয়ালি একটু মনোযোগ দিয়ে শোনেন। এক্সপ্লিসিট কস্ট হলো ওই কস্ট আমার, যে কস্টটা আমার ইনকার হয় ডাইরেক্টলি আমার পকেট থেকে যায়। হ্যাঁ, ডাইরেক্টলি পকেট থেকে যায়। তো ডাইরেক্টলি পকেট থেকে কোনটা যায়, আমরা যদি একটু লেখালেখি করি, ধরেন আমার ডাইরেক্টলি আমার কোনটা যায়, আমার 100 ইউনিট প্রডিউস করার জন্য একজন ব্যবসায়ী সে কি করতেছে, ফিক্সড কস্ট ইনকার করতেছে, ভেরিয়েবল কস্ট ইনকার করতেছে। হ্যাঁ, তো ফিক্সড কস্টের ভিতরে আপনার রেন্ট আছে, সো আমার ভেরিয়েবল কস্টের ভিতরে আমার কি লেবারদের ওয়েজ আছে। সো এগুলো আমার কি ফিক্স, ভিজিবল, আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। সো এগুলো হলো এক্সপ্লিসিট কস্ট, যেগুলো দেখা যায়। তাহলে ইমপ্লিসিট কস্ট কোনগুলা, যে আমার এক্সপ্লিসিট কস্ট এবং আমার অপরচুনিটি কস্ট যেটা ধরেন, হ্যাঁ অপরচুনিটি দুইটা মিলে হলো ইমপ্লিসিট কস্ট। না, ওই ব্যক্তি যদি চাকরি করতো, গার্মেন্টসের যে মালিক সে তো অবশ্যই গার্মেন্টসে একসময় চাকরি করতো। সো ওই ব্যক্তি যদি চাকরি করতো, সো চাকরি করলে কি হইতো, সে বেতন পাইতো ধরেন 1,00,000 টাকা। তো এই যে 1,00,000 টাকা সে বেতন পাইতো, সরি 1,00,000 টাকা, হ্যাঁ 1,00,000 টাকা। সো গার্মেন্টসের যে মালিক সে যদি চাকরি করতো অন্য কোনো গার্মেন্টসের কথাবার্তা, সে 1,00,000 টাকা বেতন পাইতো। তো এই যে 1,00,000 টাকা সে বেতন পাইতো, ওইটা কিন্তু এই এক্সপ্লিসিট কস্টে আসে না। এক্সপ্লিসিট কস্টে আসে না, কিন্তু যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্টে কিন্তু ওইটা ইনক্লুড হচ্ছে না। সো এটা কিন্তু আমার ইমপ্লিসিট কস্টে আসবে। ঠিক আছে, ইমপ্লিসিট কস্টে আসবে অপরচুনিটি কস্ট। সে যদি এই কাজটা না করে, সে যদি অন্টারপ্রেনার না হইতো, মালিক না হইতো, সে যদি চাকরি করতো, যে টাকাটা ইনকাম হইতো, সো যে যে তো ওইটা না করার কারণে যে অপরচুনিটি কস্ট হচ্ছে, ওইটা হলো আমার ইমপ্লিসিট কস্ট, ওইটা হলো আমার ইমপ্লিসিট কস্ট। ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রফিট, ইকোনমিক প্রফিট, এটাও একটা ইন্টারেস্টিং টার্ম। আমরা ইনিশিয়ালি আপনাদের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, বাট আমরা যখন স্লাইডটা শেষ হয়ে যাবে আপনার কাছে সহজ মনে হবে। অ্যাকাউন্টিং প্রফিট, ইকোনমিক প্রফিট। তো এটার সাথে আগের স্লাইডে মিল আছে। আমার টোটাল রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্ট, আমার টোটাল রেভিনিউ, আমার রেভিনিউ মানে সেলস, আমি টোটাল সেলস থেকে যদি আমি এক্সপ্লিসিট কস্ট বাদ দিই, ওইটা আমার অ্যাকাউন্টিং প্রফিট। আর ইকোনমিক প্রফিট আমি কখন পাবো, আমার রেভিনিউ থেকে যদি আমি এক্সপ্লিসিট কস্ট এবং ইমপ্লিসিট কস্ট, আমার ওই যে 1,00,000 টাকা বেতন পাইতাম, ওইটাও যখন বাদ দিব, আমি ইকোনমিক প্রফিট পাবো, ইকোনমিক প্রফিট পাবো। ঠিক আছে, তো সহজ হয়ে গেছে না জিনিসটা? শুরুতে যদি কঠিন মনে হয়েছে, এখন সহজ হয়ে গেছে। যে আমি যদি গার্মেন্টস ব্যবসা না করি, যদি আমি চাকরি করতাম, ওই খরচটা যখন বাদ দিব, তখন আমি ইকোনমিক প্রফিট পাবো। তো এবার আসি আমরা রেভিনিউ, কস্ট এবং প্রফিটের আলোচনার ভিতরে ব্রেক ইভেন পয়েন্টে আসতেছি। সো ব্রেক ইভেন পয়েন্টের নাথিং এলস, ব্রেক ইভেন পয়েন্ট কিছু না। ব্রেক ইভেন পয়েন্ট হলো ওই পয়েন্ট, যে পয়েন্ট আমার লাভ হয় না, লসও হয় না। যে পয়েন্ট আমার লাভ হয় না, লসও হয় না। সো যে পয়েন্টে লাভ হয় না, লসও হয় না, ওই পয়েন্টে কিন্তু আমি কখনো কি করবো না, ব্যবসা করবো না। ঠিক আছে, সো টোটাল রেভিনিউ, আমার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট যেখানে সমান, যদি আমার রেভিনিউ আমি সেলও করি 1,000 টাকা, সো সেলও করতেছি 1,000 টাকা, আমার খরচও 1,000 টাকা। সো আমার ওই পয়েন্ট আমার কি লাভও না, লসও না। সো আমি ওই পয়েন্ট জানলে আমার সুবিধা কি, আমি বুঝতে পারবো যে আমার যদি 1,000 জায়গায় যদি আমি 2,000 টাকা সেল করি, তখন গিয়ে আমার লাভ হবে, আদারওয়াইজ আমার লাভ হবে না। সো আমাকে সেল বাড়ানো লাগবে, আমি ব্রেক ইভেন পয়েন্টে বেশি দিন থাকবো না। সো আমি ব্রেক ইভেন পয়েন্টে বেশি দিন থাকবো না, আমি এটা জানলে সুবিধা হয়। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন আসি, আমার ইকোনমিক প্রফিট ইজ দ্য ম্যাক্সিমাইজড হোয়ার টোটাল রেভিনিউ। তো আমার প্রফিট ম্যাক্সিমাইজ কখন হবে, আমি যখন ব্রেক ইভেন পয়েন্ট, আপনি এইভাবে মনে রাখেন, আপনি যখন ব্রেক ইভেন পয়েন্টকে ক্রস করবেন, তখন আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, আমি ব্রেক ইভেন পয়েন্টকে যখন আমি ক্রস করবো, তখন আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। সো নেগেটিভ ইকোনমিক প্রফিট কোনটা, আমরা একটু আগে পড়ে আসছি। ইকোনমিক প্রফিট হলো কি, আমার যে আমি অপরচুনিটি কস্ট যেটা বলতেছি, যে আমি যদি গার্মেন্টস প্রডিউস না করি, আমি ব্যবসায়ী মালিক না হয়ে যদি আমি চাকরি করতাম, 1,00,000 টাকা পাইতাম। সো 1,00,000 টাকা যদি আমি কাউন্ট করার মানে আমি পাইতাম, সো আমি যদি আমার যে প্রফিটের ভিতরে যদি আমি ওইটা নেগেটিভ ইকোনমিক প্রফিট হলো, আমার যদি ওই 1,00,000 টাকা কাভার না হয়, 1,00,000 টাকা যদি আমার লাভ না হয়, হ্যাঁ আমার তখন আমি এখানে নেগেটিভ ইকোনমিক প্রফিট বলবো। জিরো ইকোনমিক প্রফিট হলো আমার, যেখানে আমার কি ওই যে আমি যে বেতন পাইতাম, আমি ব্যবসা না করলে, ওইটা কাউন্ট করার পরে যদি আমি ব্রেক ইভেনে থাকি, ওইটা জিরো ইকোনমিক প্রফিট। পজিটিভ ইকোনমিক প্রফিট হলো আমি ওই যে 1,00,000 টাকা বেতন পেতাম, ওইটা কাউন্ট করার পরে, খরচ হিসেবে কাউন্ট করার পরেও যদি আমি লাভে থাকি, ওইটা হলো পজিটিভ ইকোনমিক প্রফিট। তো এখানে একটা থিওরি আছে, আমরা আসলে ইকোনমিতে না পজিটিভ ইকোনমিক প্রফিট কেউই পায় না, পজিটিভ ইকোনমিক প্রফিট কেউ পায় না। সো আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করব। গ্রাফটা কি, যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের গ্রাফ, এটা আপনি সহজে মনে রাখেন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের গ্রাফ। তো প্রফিট ম্যাক্সিমাইজেশনের গ্রাফটা কি, আমার টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ। হ্যাঁ, সো এটা কিন্তু ইকোনমিক প্রফিট না, নর্মাল প্রফিট আর কি। হ্যাঁ, অ্যাকাউন্টিং প্রফিট যেটাকে বলা হয়, এটা এখানে আলোচনা করবো আমরা। ইকোনমিক প্রফিট নিয়ে বদান না। ঠিক আছে, ইকোনমিক প্রফিট নিয়ে আমার ইকোনমিক্সে অথবা ফাইন্যান্সে খুব কমই আলোচনা করা হয়েছে। তুমি বাহি চাকরি করলে কি পাইতা, ওইটা এখানে আসলে আলোচনার বিষয় না আর কি। সো এখানে আমরা দেখবো টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ। সো আমার টোটাল কস্ট দেখেন আপনি, এই যে আমার এটা হলো টোটাল রেভিনিউর কার্ভ। হ্যাঁ,
কারণ আমি আমার মার্কেটে আমি 10 টাকা করেই সেল করি, টোটাল রেভিনিউ স্ট্রেট ফরওয়ার্ড এগুলো সমান আর কি। তো টোটাল কস্ট আমার ফ্লাকচুয়েট করে, আমার টোটাল কস্ট শুরুতে আমার বাড়ে, তারপর আস্তে আস্তে কমে, তারপরে একটা সময় গিয়ে আবার বাড়তে থাকে। তো যখন আমার এই টোটাল কস্ট যখন বেশি হবে, টোটাল কস্ট যখন আমার বেশি হবে রেভিনিউর চেয়ে, তখন আমার লস, যে লাল রেড পয়েন্টে কিন্তু আমার লস শো করতেছে, ঠিক আছে। সো লস শো করতেছে, যখন এটা পজিটিভ হবে এটা শো করতেছে। সো আপনার যদি এই প্রশ্নটা যদি আসে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, তুমি সো গ্রাফিক্যালি আপনি দেখাবেন, ঠিক আছে, যে কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, এই পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, ঠিক আছে। এই পয়েন্টটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট, আপনি এই পয়েন্টটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। এই পয়েন্টে যদি আমি এই কোয়ান্টিটি সেল করি তখন আমার প্রফিট ম্যাক্সিমাইজ হয়, তার মানে আমি হইলাম কি বেশি রেভিনিউ পাই, হ্যাঁ বেশি রেভিনিউ পাই। তো একটা কনসেপ্ট আসলে বেশি সেল করলে লাভ হয়, আসলে বেশি সেল করলে যে লাভ হবে তা না। আপনি যদি তার কারণ ওই সেলসের সাথে কস্ট জড়িত আছে। সো আপনাকে অবশ্যই বের করতে হবে কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, হ্যাঁ কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, এই পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, এই পয়েন্টে আমি এই কোয়ান্টিটি সেল করতেছি, ঠিক আছে, এই কোয়ান্টিটি সেল করতেছি এই পয়েন্টে। তো আমরা যে একটু আগে বলছি যে এই পয়েন্টটা কিভাবে ডিরাইভ করি, যে এই পয়েন্টটা কিভাবে ডিরাইভ করি, যে এই পয়েন্টে যে প্রফিট ম্যাক্সিমাইজ হয় এই পয়েন্টটা কিভাবে ডিরাইভ করি, এটা এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এখানে আলোচনা করব ওই পয়েন্টের মূল কথা হলো ওই পয়েন্টেই হবে ওইটা, যে পয়েন্ট আমার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ক্রস করবে, এটা হলো আমার পয়েন্ট, এটাই ম্যাক্সিমাম পয়েন্ট। এই পয়েন্টে আসলে সবাই প্রডিউস করতে চায়, এই পয়েন্টে সবাই প্রডিউস করতে চায়, কারণ এই পয়েন্টে আমার আমার প্রফিট ম্যাক্সিমাইজ হয়। তো আমার কথাগুলো থিওরিটিক্যালি কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের এই ফার্স্ট চ্যাপ্টার আলোচনা। আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, যাওয়ার আগে একটা ছোট্ট বিরতিতে যাব, ছোট্ট বিরতির পরে আমরা আবার ক্লাসে ফিরে আসবো।